হেই বাচ্চা লোক, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? দিনকাল ভালো যাচ্ছে সবার? সো চলে আসো সবাই, আজকে আমি তোমাদের সাকিব ভাইয়ের স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি। আমার স্মার্ট বোর্ডটা আনফরচুনেটলি বিগত 2 মাস, সরি 2 সপ্তাহ, 2 সপ্তাহ যাবত নষ্ট হয়ে পড়ে আছে। ওটা রিপেয়ারে গেছে স্যামসাংয়ের কাছ থেকে। রিপেয়ার রিপেয়ার হয়ে অথবা রিপ্লেস হয়ে আসবে। আমার বাসায় আছে স্মার্ট বোর্ডটা, বাট অর্ধেক কানা হয়ে আছে এক সাইডে। দ্যাটস ওয়াই ওটা দিয়ে আসলে ক্লাস নেওয়াটা মুশকিল। তারপরে ওটা দিয়ে নিচ্ছি সাইকেলের ক্লাসগুলা। এখন তোমাদের এই ক্লাসগুলো তো আসলে অনেক বেশি স্পেশাল, সব ক্লাসই স্পেশাল, বাট তোমাদের তো আসলে শেষ সময়ের প্রস্তুতি। দ্যাটস ইস হয়, মানে যেহেতু তোমাদের সাকিব ভাইয়ের স্টুডিও চলে আসলাম, এক্সট্রিমলি সরি আছে, ক্লাস শুরু করতে 7 মিনিট দেরি হয়ে গেল। কি অবস্থা তোমাদের সবার? ওকে, আজকে আমরা হচ্ছে কৌশলের গঠন পড়বো। দেড় দেড় ঘন্টা, অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার বেশি পড়াবো না, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। অবশ্য তোমরা মনে করো যে ভাই 1.5 ঘন্টা বসতে, তার মনে তো ভাই 2.5 ঘন্টা নিয়েই নিবে। সমস্যা নাই, যতক্ষণই হোক। আজকে আমরা একদম পিন পয়েন্টে আলোচনা করব। মানে পিন পয়েন্ট আলোচনা মানে হচ্ছে যতটুকু দরকার ঠিক ততটুকু আলোচনা করব, এর বেশি কিছু বলবো না। এবং চ্যাপ্টারটা অনেক বড়, চ্যাপ্টারটা অনেক বড়। আমরা যতটুকু পরীক্ষার জন্য দরকার ঠিক ততটুকু ফোকাস করবো। একজন প্রশ্ন করছে, ভাইয়া চ্যাপ্টারটা আগে একবারও পড়া হয় নাই, পুরা পড়া হয় নাই, এখন কি হবে? দ্যাটস ওকে, দেখা যাক আজকে কি হয়। ওকে, আপনার কথা বিশ্বাস হয় না ভাইয়া? কোন কথা বিশ্বাস হয় না? মানে 1.5 ঘন্টা নিব বলছি তাই 2.5 ঘন্টা হয়ে যায়, যাক আজকে 1.5 ঘন্টায় নিব, সমস্যা নাই। ওকে, তো আমরা চলো একটু দেখি যে আমাদের এখানে কি কি আছে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, কি কি নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। এই পুরো চ্যাপ্টারের মধ্যে আমি এই চ্যাপ্টারের ডিটেলসে দেখতে পারতেছি যে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি, বিগত বছরগুলোতে সব থেকে বেশি যে জিনিসের থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে 14 বার আসছে। 14 বার বলতে 14টা প্রশ্ন আসছে বিগত কয়েক বছরে। ডিএনএ আর এন এর গঠন এবং কাজ, তো বুঝতেই পারতেছি এই টপিকটা হচ্ছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, ডিএনএ আর এন এর গঠন এবং কাজ। তারপরে যে টপিকটা থেকে বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, নিউক্লিয়াসের গঠন এবং কাজ। সো হিট দুটো টপিক। তারপরে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, যেখান থেকে বিগত কয়েক বছরে 8টা প্রশ্ন আসতে দেখা গেছে, ট্রান্সক্রিপশনের কৌশল। দেখো, ডিএনএ রেপ্লিকেশনের কৌশল কিন্তু খুব বেশিবার আসে নাই। ডিএনএ রেপ্লিকেশনের কৌশল কিন্তু খুব বেশিবার আসে নাই। যারা বেশিরভাগ স্টুডেন্ট মানে প্যারা খাওয়া হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের গঠনটা নিয়ে, এই টপিকটা নিয়ে, কারণ ডিএনএ রেপ্লিকেশন পয়েন্টটা খুবই কঠিন, খুবই বড়, অনেক ঝামেলা, অনেকে মনে করো আর কি, ঠিক আছে? তো আসলে এই টপিকটা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে নাই, বাট আমরা দেখবো, এটা টেনশনের কিছু নেই এই চ্যাপ্টারে। তারপরে ছোটোখাটো কয়েকটা জিনিস থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, রাসায়নিক গঠন, রেগুলার। তারপরে হচ্ছে রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রিওল, এগুলো থেকে খুচরা প্রশ্ন আসছে। খুচরা প্রশ্ন বলতে হচ্ছে ক আর খ মূলক যে প্রশ্নগুলো, এগুলোকে খুচরা প্রশ্ন বলি, এগুলো থেকে প্রশ্ন আসছে। আর তারপরে দেখো একদম লাস্টের আগের টপিকটা ট্রান্সলেশন থেকেও কিন্তু খুচরা প্রশ্ন আসছে, কিন্তু গেল বছর ট্রান্সলেশন থেকে ভালো প্রশ্ন আসতে দেখা গেছে। ওকে, তো এই হচ্ছে কথাবার্তা, এইগুলা হচ্ছে আমাদের বিগত বছরগুলার অ্যানালাইসিস আমরা দেখলাম। সো এখন তোমরা বলো কি করব আমি তোমাদেরকে? মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে পড়ানো শুরু করব, নাকি প্রথম থেকে পড়াবো? আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে পড়ালে তোমাদের জন্য বেশি ভালো হয়, তাই না? মোস্ট ইম্পর্টেন্টগুলো আগে ধরাক, মোস্ট ইম্পর্টেন্টগুলো আগে ধরি, তাহলে হচ্ছে তোমাদের যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জন্য আলটিমেটলি পড়া হবে। এক্স্যাক্টলি, তাই না? সবাই একই কথা বলছে, দেখছো নোমান? সবাই কিন্তু একই কথা বলতেছে যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আগে পড়তে। মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু আগে পড়তে হবে, তাহলে আমরা ডিএনএ এর এবং আরএনএ এর গঠন এবং কাজ, এই ইম্পর্টেন্টটা দিয়ে শুরু করি। তার মানে হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বেসিক্যালি 3টা ভাগে ভাগ করার মধ্যে প্রথম অংশগুলোর মধ্যে পড়ে হচ্ছে বিভিন্ন অঙ্গাণুগুলা, অর্থাৎ নিউক্লিয়াস পর্যন্ত যে অংশটা, সে পর্যন্ত ধরতে পারি। নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম পর্যন্ত আমরা একটা অংশ ধরি, আর ক্রোমোজোমের পর থেকে নিউক্লিক অ্যাসিড যেখান থেকে শুরু হয় সেখান থেকে একটা আমরা অংশ ধরি। তাহলে আমরা 3 নাম্বার যে টপিকটা থাকে, 3 নাম্বার যে টপিকটা থাকে নিউক্লিক অ্যাসিড, ওই টপিকটার মধ্যে আমরা আসি, নিউক্লিক অ্যাসিডের পার্টটায় আসি। নিউক্লিক অ্যাসিড পার্টটা থেকে আমরা আজকে পড়ি, চলো আমরা, ঠিক আছে, ঠিক আছে। তো এই পার্টটাই। আরেকটা কথা যে অনেকে বলতেছে ভাই প্রথম থেকে বেসিক থেকে পড়েন, আমি যেটুকু পড়াবো বোর্ডে বেসিক থেকেই দেখাবো, বাট ইম্পর্টেন্ট ওয়াইজ, ঠিক আছে? ক্লাস করা লাগবে 3টা লাগবে হয়তো বা, 3টা ক্লাস লাগবে। তাহলে আমাদের টপিক থাকতেছে ডিএনএ এবং আরএনএ এর গঠন এবং কাজ। এটা দিয়ে আমরা চলো শুরু করি। ভাই এক ক্লাসে শেষ করা যাবে কি না রে বাবা? এক ক্লাসে হয় না এগুলা। তাহলে আমাদের আজকের টপিক, ও বাবা স্মার্ট বোর্ডটা মেলা উঁচু, মাঝে মাঝে মন চায়, বুঝছো নোমান, যে লেটস ট্রাই 86 ইঞ্চি।
86 ইঞ্চি এতই বড়? ঠিক আছে, আবার লাফানো লাগে। ডিএনএ, ডিএনএ ফুল মিনিং মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, মাঝে মাঝে পরীক্ষা এটাই চলে আসে যে ডিএনএ ফুল মিনিং কি। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এমন একটা টপিক দিয়ে শুরু করলাম যে টপিক থেকে বিগত বছরগুলোতে বেশ কয়েকটা প্রশ্ন আসছে। ঠিক আছে, আচ্ছা। তো ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এর প্রথম পরিচয় হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের পরিচয় বলে নিউক্লিক অ্যাসিড আমাদের দুই রকমের আছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এই যে এই কমেন্ট একটু এক্সপ্লেন করো তো, সিমোর করো তো, দেখি একটু কি লিখছে। এই যে হ্যাঁ, এটা 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 মিউট মারো একেবারে, বাইক করে দাও কোর্স থেকে, বাইক করে দাও। ব্যান মারো, বাইক করে দাও একেবারে। তাহলে নিউক্লিক অ্যাসিড দুই রকমের আছে, ডিএনএ এবং আরএনএ। তো আমার ডিএনএ এর মধ্যে আছে। তো ডিএনএ বানাইতে গেলে তিনটা জিনিস লাগে। ডিএনএ এর উপাদান, দেখো পরীক্ষায় আসলে যেভাবে লিখবা সেভাবেই আমি আগাচ্ছি। ডিএনএ এর উপাদান, ডিএনএ এর উপাদান বললে কয়টা আসে? ডিএনএ এর উপাদান বললে তিনটা আসে, তিনটা। নাম্বার 1, প্রথম উপাদান 5 কার্বন বিশিষ্ট শর্করা। প্রথম উপাদান কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা। দেখো পরীক্ষায় খাতায় এইভাবেই রিপ্রেজেন্ট করবা। তো প্রথমে এটা কি হচ্ছে? 5 কার্বন বিশিষ্ট শর্করা। আচ্ছা, 2 নম্বর উপাদানটা কি? 2 নম্বর উপাদানটা হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট। আর 3 নম্বর উপাদানটা হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার, নাইট্রোজেন ক্ষারক লিখে দিই, এত বেশি ওয়ার্ড না লিখে। পরীক্ষার খাতায় যত এখনকার সময় নিয়ম হচ্ছে যত শর্ট করে তুমি মেন কথা বুঝাই দিয়ে আসতে পারবা, তত তোমার পরীক্ষায় নাম্বার পাওয়ার পসিবিলিটি বাড়বে। ঠিক আছে, একটা মোটা হয়ে গেছে, একটু চিকন করি। ওকে, এখন দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করা, অর্থাৎ এমন শর্করা যেই শর্করার মধ্যে 5টা কার্বন থাকবে। তা 5টা কার্বন বিশিষ্ট শর্করা বলতে আমরা যেটা বুঝি C5, শর্করা নির্মূষণ C5H10O5, রাইট? শর্করা সংজ্ঞা অনুসারে শর্করা সাধারণ সংকেতের সময় আমরা লিখি CnH2n, এটাকে আমরা শর্করা সাধারণ সংকেত হিসেবে ধরি, যেখানে n এর মান 3 অথবা 3 থেকে বড়। তাহলে n এর মান যদি আমি 5 বসাই তাহলে C5H10O5 হবে। n এর মান যদি আমি 6 বসাই তাহলে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ হবে। এভাবে শর্করা তৈরি হয়, শর্করা এভাবে তৈরি হয়। ওকে, তাহলে এই শর্করাটার নাম কি? এই শর্করাটার নাম হচ্ছে রাইবোজ। এই শর্করাটার নাম কি? এই শর্করাটার নাম হচ্ছে রাইবোজ। কারণ আমরা কি রাইবোজের গঠন পড়তে যাব? আমরা কি রাইবোজের গঠন মুখস্থ করতে যাব? না, রাইবোজের গঠন আমাদের মুখস্থ করার দরকার নেই, কারণ আমাদের কোষ রসায়ন নেই। বা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য রাইবোজের গঠনটা আমি একটু দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এটাকে মুখস্থ করতে যায় না। রাইবোজের ত্রিমাত্রিক গঠনটা তোমাদের বুঝার সুবিধার্থে, যে তোমরা আকাশ থেকে না পড়ো যে এটা কোথা থেকে আসছে, এই জন্য আমি দেখাচ্ছি। তবে এখন যেটা আঁকাচ্ছি এটা কেউই মুখস্থ করতে যায়ও না, ঠিক আছে? এই হচ্ছে 5 কার্বন। কয়টা কার্বন? 5টা কার্বন। এই যে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। 5টা কার্বন এখানে আছে। আর বাকি কার্বনগুলোতে OH দ্বারা পূর্ণ করতে হবে। OH তো তুমি যদি এখানে গোনো তাহলে C5H10O5 পাবা। তুমি যেখানে গুনতে চাও, যেমন তুমি খেয়াল করো, কার্বন তো আগে থেকে 5টা ছিল, আমার নিজেরাই আগে বসে নিয়েছি কার্বন 5টা। হাইড্রোজেন চলো গুনে আমরা, H 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে হাইড্রোজেনও 10টা আছে। অক্সিজেন গুনি,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে অক্সিজেনও 5টা আছে। একটু 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 ঠান্ডা করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে 5টা, মানে এই যে গঠনটা, এই গঠনটা কি হিসেবে আছে? এই গঠনটা হচ্ছে রাইবোজ হিসেবে আছে। ওকে, ফাইন। এখন খেয়াল করো, এটা রাইবোস, এটা রাইবোস। আমরা তো ডিএনএ পড়তে যাচ্ছি, রাইট? তো ডিএনএ নামটা দেখো, ডিঅক্সিরাইবো শব্দটা আছে ডিএনএ নামের মধ্যে। আজকে দেখো আমি অন্য একটা স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, এই জন্য আমার হাতের লেখা থেকে শুরু করে সবকিছু একটু ভস্কানো মার্কা হইতে পারে। তো হ্যাঁ, না না চিকন না, এটা আসলে উঁচু হয়ে গেছে বেশি, ঠিক আছে? আমি 86 ইঞ্চি নিব না বাবা, থাক, আমার 75, ঠিক আছে? ছোটখাটো মানুষ, ঠিক আছে? এই জন্য আই থিঙ্ক ইউ ওন্ট মাইন্ড। হ্যাঁ, এই যে একজন বলছো প্লিজ অ্যাগেন, কেন রে বাবা? আমি বললাম না যে এটা লাগবে না, এটা স্ট্রাকচার লাগবে না, আবার কেন লেখোস তোরা? যে আবার একটু বুঝান, লাগবে না তো এটা, আমি তোমাদের বুঝার স্বার্থে এটা বলতেছি। আচ্ছা, তো এটা রাইবোস। এখন খেয়াল করো, এখানে লেখা আছে ডিঅক্সিরাইবো। ডিঅক্সিরাইবো শব্দটা ডিঅক্সিরাইবোস থেকে আসছে। তার মানে এইটা দিয়ে আমি ডিএনএ বানাইতে পারবো না, এটা দিয়ে ডিএনএ বানাইতে পারবো না। ডিএনএ বানাইতে গেলে এখানে একটু কি আনতে হবে? একটু চেঞ্জ আনতে হবে। তাহলে সেই চেঞ্জটা কি? খেয়াল করো, এখানে এই যে এটা 2 নাম্বার কার্বন, এই যে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনে একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? এই 2 নাম্বার কার্বনে আমি OH আছে না, OH, এখানে 2 নাম্বার কার্বন আছে কি OH, আমার এই জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে রাইবোস। এই গঠনটার নাম কি? গঠনটার নাম হচ্ছে রাইবোস। গঠনটার নাম হচ্ছে রাইবোস। এখানে ও আছে না, এই ওটাকে আমি বাদ দিয়ে দিব, এখানে ওটাকে আমি বাদ দিয়ে দিব। কাকে বাদ দিয়ে দিব? ওকে বাদ দিয়ে দিব। ও বাদ দিয়ে শুধু এইচ রাখবো। তাহলে কাকে বাদ দিলাম? এখানে একটা ও বা অক্সিজেনকে বাদ দিলাম। কি বাদ দিলাম? ও বা একটা অক্সিজেনকে বাদ দিলাম, ঠিক আছে? ও বা অক্সিজেন। তো অক্সিজেনকে যখন বাদ দিছি, তাহলে এটাকে, ব্যাপারটাকে আমরা এইভাবে লিখবো ডি অক্সি। ডি মানে বাদ দেওয়া, ডি মানে বাদ দেওয়া। যেমন আমরা বলি না ফেসবুক আইডি ডিলিট, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করছি আমরা। তারপর ডিকার্বক্সিলেশন, ডিহাইড্রেশন, ডিহাইড্রেট, ডি মানে বাদ দেওয়া। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করছি? অক্সিজেনকে বাদ দিয়েছি, 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনকে বাদ দিয়েছি। দ্যাট ইজ ওয়াই ইটস বিকাম ডিঅক্সিরাইবোস। এটা এখন কি হয়ে গেছে? এটা এখন ডিঅক্সিরাইবোস হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে তাহলে একটা কাজ করব, অক্সিজেনের সংখ্যা যেহেতু এটা কমে গেছে, এই জন্য এখানে আমরা O4 লিখবো। কি লিখবো? O4, O4। এবং এই জিনিসের নাম এখন আমরা লিখবো হচ্ছে ডি অক্সিরাইবোস। তাহলে এই যৌগটার নাম কি হচ্ছে? ডিঅক্সিরাইবোস। তাহলে আমার ডিএনএ বানাইতে গেলে যে 5 কেমিস্ট শর্করা লাগবে, সে 5 কেমিস্ট শর্করাটা আর কেউ না, সে 5 কেমিস্ট শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। তাহলে আমরা 5 কেমিস্ট শর্করাটা আমরা পেয়ে গেছি, 5 কেমিস্ট শর্করাটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এত কঠিন করে তো আমরা স্ট্রাকচার আগাইতে পারবো না, এত কঠিন করে আঁকানোর সময়ও নেই পরীক্ষার হলে আমাদের। তো আমরা কি করবো? আমরা 5 কেমিস্ট শর্করা আসলে আমরা এইভাবে আঁকাবো চিত্রটা, এইভাবে। এইভাবে আঁকলে এটা বোঝা যাবে যেটা 5 কেমিস্ট শর্করা এবং ডিঅক্সিরাইবোস। এই দেখো, এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। আর এই যে এই গোল্লাটা, এই গোল্লাটা হচ্ছে মাথাটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমাদের পরীক্ষা আসলে আমরা সর্বোচ্চ আমরা এখানে একটা এস দিতে পারি। এস দ্বারা আমরা বুঝতে পারি সুগার। এস দ্বারা কি বুঝাতে পারি আমরা? এস দ্বারা আমরা বুঝাতে পারি এটা একটা সুগার। কি বুঝাতে পারি এটাকে? আমরা একটা সুগার বা চিনি বুঝাইতে পারি। ওকে, ঠিক আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, যদি আমি আরএনএ বানাইতে চাই, আরএনএ মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা যদি আরএনএ বানাইতে চাই, তাহলে তখন আমরা কি ডিঅক্সিরাইবোস ব্যবহার করবো নাকি রাইবোস ব্যবহার করবো? যদি আমরা আরএনএ বানাইতে চাই, তখন আমরা কিন্তু রাইবোস ব্যবহার করবো, ডিঅক্সিরাইবোস কিন্তু তখন আমরা ব্যবহার করবো না, শুধু রাইবোস ব্যবহার করবো, ঠিক আছে? আব্দুল্লাহ সাজিদ ভাই, আপনার কি এমবিবিএস শেষ? না ভাই, আমি বিডিএস স্টুডেন্ট, আমার পড়ালেখা এখনো শেষ হয় নাই। আচ্ছা, তো এবার দেখো এরপরের উপাদানে চলে যায়। এরপরের উপাদানটা বলছে অজৈব ফসফেট। আচ্ছা, অজৈব ফসফেটে না যায় আমরা আগে নাইট্রোজেনের ক্ষারকে চলে যাই। নাইট্রোজেন বিশিষ্ট বেস, এটা আগে বুঝি আমরা। এরপরের উপাদানটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, এমন একটা ক্ষার যেটার মধ্যে নাইট্রোজেন আছে, এমন একটা ক্ষার যেটার মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। ওকে, তো নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার 2 রকমের। নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার 2 রকমের, একটা হচ্ছে পিউরিন। নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার 2 রকমের, একটা হচ্ছে পিউরিন ও পাইরিমিডিন। পিউরিন ও পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন ক্ষারকগুলার 2টা চক্র থাকে, অর্থাৎ 2টা সাইকেল থাকে। পাইরিমিডিন ক্ষারকগুলার একটা চক্র থাকে বা একটা সাইকেল থাকে। 2টা চক্র বলতে আমরা যে এইভাবে বোঝাচ্ছি, পিউরিন ক্ষারকগুলা এরকম থাকে দেখতে। ওকে, এবং পাইরিমিডিন ক্ষারকগুলো 1 চক্র বিশিষ্ট হয় এবং নাইট্রোজেন বিশিষ্ট। আচ্ছা, পিউরিন ক্ষারকের মধ্যে আবার 2 জন আছে। পিউরিন ক্ষারকের মধ্যে আবার কয়জন আছে? পিউরিন ক্ষারকের মধ্যে আবার 2 জন আছে। একজনের নাম হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন
অ্যাডেনিন, আরেকজন হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরোমিডিন ক্ষারকের মধ্যে আছে আরো দুইজন, থাইমিন এবং সাইটোসিন। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এই চারটা নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারক ডিএনএ তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলা ডিএনএ তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু আরএনএ নামেরও তো একজন আছে, আরএনএ নামেরও কিন্তু একজন আছে, তার ক্ষেত্রে আরেকটা ক্ষারক আসে। সেটা কি? সেটা হচ্ছে ইউরাসিল। আরেকটা আছে ইউরাসিল। ইউরাসিলে আমরা যাবো না, এখানে থাইমিনের পরবর্তীতে ইউরাসিল থাকে। আরএনএর ক্ষেত্রে টি থাকে না, আরএনএর ক্ষেত্রে টি থাকে না, থাইমিন থাকে না, থাইমিনের বদলে ইউরাসিল থাকে। ওটা আমরা আরএনএর বেলায় আলোচনা করবো, সমস্যা নেই। তো অ্যাডেনিনকে আমরা প্রকাশ করবো এইভাবে এ দ্বারা, গুয়ানিনকে প্রকাশ করবো এভাবে আমরা জি দ্বারা, থাইমিনকে প্রকাশ করবো আমরা টি দ্বারা, আর সাইরোসিনকে প্রকাশ করবো আমরা সি দ্বারা, আর ইউরাসিলকে ইউ দ্বারা। ইউরাসিল ডিএনএতে থাকবে না, ইউরাসিল ডিএনএতে থাকবে না, ইউরাসিল থাকবে হচ্ছে আরএনএ তৈরির ক্ষেত্রে। আরএনএ তৈরির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? আরএনএ তৈরির ক্ষেত্রে আমরা ইউরাসিল ব্যবহার করবো। সেইখানে আমরা এই জন্য বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই যে নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারক, এরা কোথায় বসবে? এই যে এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, দিস ইজ এ 5 কার্বন সুগার। তো এই 5 কার্বন সুগারের এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার, রাইট? তো এই 5 কার্বন বিশিষ্ট শর্করার, এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই 5 কার্বন বিশিষ্ট শর্করার 1 নাম্বার কার্বন এরা বসবে, 1 নাম্বার কার্বনে। তো 1 নাম্বার কার্বনে আমি এ দিলাম, তার মানে আমরা অ্যাডেনিন তৈরি করছি। আমরা কি তৈরি করছি? অ্যাডেনিন। আমরা কি তৈরি করছি? অ্যাডেনিন। তো এইভাবে করে আমরা, আচ্ছা এটাকে আমরা নীল কালি দিলে মনে হয় ভালো হতো। This is adenine. On the other hand, we can make it like that. আমরা বানাইলাম থায়ামিন। তাহলে এইভাবে করে 1 নাম্বার কার্বনে, কয় নাম্বার কার্বন? 1 নাম্বার কার্বন। এটা কিন্তু একটা এমসিকিউ, এটা কিন্তু একটা এমসিকিউ, যে নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারকগুলা কোন কার্বনে যুক্ত হয় 5 কার্বন বিশিষ্ট শর্করার? 1 নাম্বারে। নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারকগুলা শর্করার কয় নাম্বার কার্বনে যুক্ত হয়? 1 নাম্বার কার্বনে যুক্ত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা কিন্তু ভুলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই দুটো আমাদের গেল। তাহলে আমরা নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারকগুলোকে আমরা চিনে ফেললাম। এবার আমাদের চিন্তা হবে যে 3 নম্বর যে উপাদানটা আছে, 3 নম্বর উপাদানটা কি? 3 নম্বর উপাদান হচ্ছে অজৈব ফসফেট। লাল কালি ব্যবহার করলাম আমি এটার জন্য, অজৈব ফসফেট লেখার জন্য আমি লাল কালি ব্যবহার করলাম। তো লাল কালি ব্যবহার করার মানে হচ্ছে এখানে যেটাকে আছে এটা একটা অ্যাসিড থেকে আসবে। কি অ্যাসিড থেকে আসবে? ফসফরিক অ্যাসিড থেকে আসবে। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4 ভাইয়া। ফসফরিক অ্যাসিডের সংকেত কি ভাইয়া? H3PO4। দেখো H3PO4, দিস ইজ ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড ইজ অ্যান ইনঅর্গানিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড হচ্ছে একটা অজৈব অ্যাসিড। ফসফরিক অ্যাসিড হচ্ছে একটা অজৈব অ্যাসিড। কি অ্যাসিড? অজৈব অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা হচ্ছে একটা অজৈব অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড থেকে, ফসফরিক অ্যাসিডের সংকেত কি? পি। পি এর আমরা জানি 5টা হাত থাকে। পি এর কয়টা হাত থাকে? 5টা হাত থাকে। তো এখানে ও, এখানে ও এইচ, এখানে ও এইচ, এখানে ও এইচ, এই হচ্ছে H3PO4, এই হচ্ছে H3PO4। তো এই H3PO4 থেকে আমরা কি করব? 2টা হাইড্রোজেন সরাই দিব। তাহলে আমি এটাকে আবার আঁকাই, ও ও এইচ ও ও। তো 2টা হাইড্রোজেনকে আমি সরাই দিলাম। 2টা হাইড্রোজেন সরাই দেওয়ার কারণে কিন্তু এটা এখন আর ফসফরিক অ্যাসিড থাকলো না, এটা কিন্তু এখন আর ফসফরিক অ্যাসিড থাকলো না, সে এখন একটা ফসফেটে পরিণত হয়ে গেল, HPO4, HPO4 2- পরিণত হইল। এটা এখন কিসে পরিণত হলো? একটা ফসফেট আয়নে পরিণত হইলো। এটা একটা কি? ফসফেট আয়নে পরিণত হইলো। ফসফেট আয়ন, ফসফেট আয়নে পরিণত হলো। এই ফসফেট আয়নটা আসছে একটা অ্যাসিড থেকে। দিস অ্যাসিড ওয়াজ এ ইনঅর্গানিক অ্যাসিড। এই অ্যাসিডটা একটা অজৈব অ্যাসিড ছিল। তাহলে অজৈব অ্যাসিড থেকে প্রাপ্ত একটা আয়নকে আমরা কি আয়ন বলবো? অবভিয়াসলি অজৈব আয়ন বলবো। তাহলে এটাকে আমরা এই জন্য কি বলবো? অজৈব ফসফেট বলবো। এই জন্য আমরা শব্দটা এইভাবে লিখি, ইন অর্গানিক
ইনঅর্গানিক ফসফেট আয়ন। এই জন্য এটাকে আমরা কি বলি? ইনঅর্গানিক ফসফেট আয়ন বলি ব্রাদার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ইনঅর্গানিক ফসফেট এটাকে আমরা সংক্ষেপে কেমনে বুঝাবো ভাইয়া? এটাকে আমরা এইভাবে বুঝাবো, পি দিয়ে এইভাবে দূরে হাত দিব, এইভাবে শর্টকাটে বোঝানো যায়। আমরা সব প্রত্যেকটাই কিন্তু আমরা শর্টকাট বের করছি। এই 5 কার্বন শর্করাকে আমরা শর্টকাটে এইভাবে লিখছি, নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারগুলোকে শর্টকাটে আমরা এই AT দিয়ে লিখছি। তাহলে অজৈব ফসফেটটাকে শর্টকাটে আমরা পি দিয়ে দুটো হাত দিলাম। দুটো হাত কেমন কি? এখান থেকে দুটো হাইড্রোজেন মুক্ত হয়েছে, এখান থেকে দুটো হাইড্রোজেন মুক্ত হয়েছে। দুটো হাইড্রোজেন মুক্ত হওয়ার কারণে দুটো হাত ভ্যাকেন্ট হয়েছে। তো দুটো হাত ভ্যাকেন্ট হওয়ার, তাহলে এই দুটো হাত কিভাবে তৈরি হবে? এখন তো এটা 5 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। খেয়াল করো, এই যে একটা অজৈব একটা 5 কার্বন শর্করা, এটা 5 নাম্বার কার্বন। এই 5 নাম্বার কার্বনে অজৈব ফসফেটের একটা হাত যুক্ত হবে। এই 5 নাম্বার কার্বনে অজৈব ফসফেটের একটা হাত যুক্ত হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 5 নাম্বার কার্বন, 5টা কার্বন বিশিষ্ট শর্করা, তার 1 নাম্বার কার্বনে একটা নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়েছে। 2 নাম্বার কার্বন থেকে আমি অলরেডি বের করে ফেলছি কাকে? অক্সিজেনকে বাদ দিয়েছি, 2 নাম্বার কার্বন নিয়ে আমার কোনো কথা নাই। 4 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বন কানেক্টেড, 4 নাম্বার কার্বন নিয়ে কোনো কথা বলতেছি না, আছে 5 নাম্বার আর 3 নাম্বার কার্বন ফাঁকা। তো 5 নাম্বার কার্বনে ফসফেটের একটা হাত দিলাম, মানে ফসফেটের আরও কয়টা হাত আছে বলো? ফসফেটের 2টা হাত। একটা হাত আমি 5 নাম্বার কার্বনে দিছি, একটা হাত আমি 5 নাম্বার কার্বনে দিছি, তাহলে ফসফেটের আরও একটা হাত বাকি আছে। সে আরেকটা হাত দিয়ে সে আরেকটা শর্করার 3 নাম্বার কার্বনে যুক্ত হবে, আরেকটা শর্করা 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। তাহলে 5 আর 3, তাহলে দেখো 5 আর 3-এর মাধ্যমে কানেক্ট তৈরি হলো। এবং এভাবে করে দেখো কি হইলো, 2টা শর্করা কানেক্ট হয়ে গেল। তাহলে খেয়াল করো, এখান থেকে একটু খেয়াল করো, নাইট্রোজেনের ক্ষার এই শর্করার সাথে কানেক্টেড, এই শর্করা ফসফেটের সাথে কানেক্টেড, এবং এই পুরো জিনিসটা আবার আরেকটা শর্করার সাথে কানেক্ট হয়েছে এই ফসফেটের 3 নাম্বার হাতের মাধ্যমে। এইভাবে করে এরা কানেক্টিভিটি তৈরি করতেছে এবং একের পর এক তৈরি করতে থাকবে। যেমন ধরো এখানে এসে আরেকটা ফসফেট যুক্ত হবে, এই ফসফেটের আরেকটা হাত আরেকটা শর্করার 3 নাম্বার কার্বনে যুক্ত হবে, যে 3 5 3 5 3 5 3 5 এভাবে করে যুক্ত হতে থাকবে। তাহলে যদি প্রশ্ন করি ভাইয়া অজৈব ফসফেটগুলা শর্করার কোন কোন কার্বনে যুক্ত হয়, কি উত্তর দিবা বলো? অজৈব ফসফেটগুলো 5 কার্বন শর্করার কোন কোন কার্বনে যুক্ত হয়? মেক দ্য আনসার। 5 কার্বন শর্করার কোন কোন কার্বনে ফসফেট যুক্ত হবে? 3 আর 5, 3 আর 5, 3 আর 5। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে যেটুকু বুঝাইলাম, আমাদের কিন্তু 3টা উপাদান আছে, 3টা উপাদান এখানে আমার কিন্তু পড়া হয়ে গেছে, 3টা উপাদানই কিন্তু এখন আমাদের এখানে পড়া হয়ে গেছে। তাহলে এখন আমরা এইগুলাকে একটু কম্বাইন করার চেষ্টা করব। তাহলে চলো আবার শুরু করি। তাহলে আমরা কি করব? এটা একটা 5 কার্বন মিশ্র শর্করা, এটা একটা কি 5 কার্বন মিশ্র শর্করা। ওকে, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। এর 1 নাম্বার কার্বনে আমি অ্যাডেনিনকে যুক্ত করলাম। এ দ্বারা কাকে বোঝানো হয়? অ্যাডেনিনকে বোঝানো হয়, অ্যাডেনিনকে যুক্ত করলাম। তাহলে এই যে জিনিসটা, একটা 5 কার্বন মিশ্র শর্করা নাইট্রোজেনের ক্ষার, এইটাকে বলা হয় নিউক্লিওসাইড। এটাকে বলা হয় কি? নিউক্লিওসাইড। ঠিক এখানে যখন আমি একটা অজৈব ফসফেট যুক্ত করে দিব, এখানে যখন একটা অজৈব ফসফেট যুক্ত করে দিব, এখানে যখন আমরা কি অজৈব ফসফেট যুক্ত করে দিব, অজৈব ফসফেট যুক্ত করলে এটা হয়ে যাবে নিউক্লিওটাইড। অজৈব ফসফেট যুক্ত করলে এটা কি হয়ে যাবে? এটা নিউক্লিওটাইড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আরেকটাকে অ্যাড করবো এখন আমরা। 5 কার্বন মিশ্র শর্করা, এই 5 নাম্বার হাত, এগুলো কয়েকটা টাকাই ফেলি আমরা। 5 নম্বর মিশ্র শর্করা, তার হাত, 5 নম্বর মিশ্র শর্করা, তার 5 নম্বর হাত, এটাকে আমরা সরাই দিয়ে আপাতত। 5 নম্বর মিশ্র শর্করা, তার হাত। 5 টাকা এলাম আমরা আপাতত। কয়টা গেলাম আমরা? 5 টাকা এলাম আমরা এখানে। এখন প্রত্যেকটার 1 নাম্বার কার্বনে আমরা একটা একটা করে নাইট্রোজেনের ক্ষার যুক্ত করি। এখানে আমরা থায়ামিন দিতে পারি, এখানে আমরা সাইটোসিন দিতে পারি, এখানে আমরা গুয়ানিন দিতে পারি, এখানে ধরো আমরা আরেকটা গুয়ানিন দিলাম। এটা আমরা পরীক্ষার ফলে আঁকানোর সময় আমরা আমাদের ইচ্ছা মতো আঁকাবো, সমস্যা নেই, দিলাম, ফাইন। এখন খেয়াল করো, এদিকে কানেক্ট করতে হবে। এদিকে কানেক্ট করার জন্য আমরা জানি আমাদের কাছে অস্ত্র আছে, সেই অস্ত্র কি? অজৈব ফসফেট। অজৈব ফসফেট
5 নাম্বার কার্বনে যুক্ত হবে, আরেকটা 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। সেম অজৈব ফসফেট 5 নাম্বার কার্বনে যুক্ত হবে, 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। অজৈব ফসফেট 5 নাম্বার কার্বনে যুক্ত হবে, 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। অজৈব ফসফেট 5 নাম্বার কার্বনে যুক্ত হবে, 3 নাম্বার কার্বনে যুক্ত হবে। অজৈব ফসফেট 5 নাম্বার কার্বনে যুক্ত হয়ে বসে আছে 3 নাম্বারের জন্য। এগুলো পরীক্ষার খাতা আঁকানোর সময় তোমাদের এত সিরিয়াল মেনটেন করতে হবে না, 5 টাকায় দিবা যাতে করে এটি জিসি 4টা যত অন্তত থাকে। পরীক্ষার খাতায় তুমি তোমার ইচ্ছে মতো সিরিয়াল দিতে পারো, বাট একটু ট্রাই করো যে মিনিমাম 5টা আঁকানোর, এবং 5টা আঁকানোর ফলে এই এটি জিসিটা যেন একবার করে পড়ে, তাহলে ভালো। আচ্ছা, তাহলে এখানে আমি একটা চেন আঁকাইলাম, একটা চেন, ফ্যান্টাস্টিক। এখন খেয়াল করো এই চেনটার এইটা কয় নাম্বার প্রান্ত? 3। এটা কিন্তু 3 নাম্বার কার্বন ওয়েট করতেছে একা একা, এই জন্য আমি এটাকে 3 প্রাইম প্রান্ত বলবো, 3 প্রাইম প্রান্ত। এটা কয় নাম্বার কার্বন? 5, সে ওয়েট করতেছে আরেকজনের জন্য, তাহলে এটা কোন প্রান্ত বলবো আমরা? এটাকে আমরা 5 প্রাইম প্রান্ত বলবো। 3 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। কর্নারটা একদম কর্নার, আমি যদি লেফট সাইড আঁকাইছি, লেফট সাইড বেস করে আঁকাইছি, লেফট সাইডের শেষ কর্নার কোনটা? এদিকে 3, ওখানে সর্বোচ্চ কর্নার কোনটা? 5। তাহলে লেফট সাইডের সর্বোচ্চ এবং সর্বশেষ কর্নারটা আমি এইভাবে প্রাইম দিয়ে আমরা নাম দিলাম। ওকে, ফ্যান্টাস্টিক। এখন আমরা জানি ডিএনএ কয় সূত্রক বলেন স্যার, বলেন আপনারা ডিএনএ সুতা কয়টা? ডিএনএ সুতা তো স্যার আমরা জানি 2টা। আমরা তো স্যার জানি ডিএনএ সুতা হচ্ছে 2টা, তাহলে এখানে তো একটা সুতা আঁকাইছি, বাট আমরা তো ছোটবেলা থেকে যে ডিএনএ আঁকে আসছি সেই ডিএনএ তো এরকম দেখতে, এরকম দেখতে, রাইট? এবং ডিএনএর মধ্যে আবার সিঁড়িও থাকে, ঠিক আছে? ডিএনএর মাঝখানে কি থাকে? সিঁড়ি থাকে। তো সেই সিঁড়িগুলো দেখতে এরকম টাইপের হয়। আচ্ছা, বেশি হয়ে গেছে। এভাবে থাকে সিঁড়িগুলো, এভাবে আমরা ডিএনএ আঁকাই, তাই না? তো এরকম কোনো কিছু তো আমি ধারে কাছ দিয়ে দেখতেছি না, এরকম কোনো কিছু তো আমরা এখানে দেখতেছি না, তাই না? তো সেটা হবে, সমস্যা নেই। আসেন খেয়াল করেন, একটা কথা মাথায় রাখবেন, ডিএনএর 5 বার আঁকানোর বিষয় বুঝলাম না, চিত্র 5 বার আঁকাবো না শর্করা 5 বার আঁকাবো, কানেক্ট করে দেখো। আরে বাবা, চিত্র এমনভাবে আঁকাবা যাতে করে 5টা নাইট্রোজেনের খাদ দেখাইতে পারো, তার মানে 5টা শর্করা আঁকাবা, ঠিক আছে? আচ্ছা আসো, এখন আমরা ঠিক অপোজিটে একটা কথা খেয়াল রাখবা, ডিএনএ ডাবল সূত্রক বা ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ ডাবল হেলিক্স বলা হয় এটাকে, ডাবল হেলিক্স মানে ডিএনএ দ্বিসূত্রক, এবং একটা সূত্রক আরেকটা সূত্রকের বিপরীত কিন্তু পরিপূরক। কথাটা আবার খেয়াল করো, একটা সূত্রক আরেকটা সূত্রকের বিপরীত, মানে একটা সূত্রক সোজা থাকলে একটা সূত্রক উল্টা থাকবে, একটা সূত্র একটা সূত্রের বিপরীত কিন্তু পরিপূরক। পরিপূরক মানে কি? একটা থাকলে আরেকটা থাকতেই হবে। অর্থাৎ এখানে যদি থাইমিন থাকে তা তার অপোজিটে অ্যাডেনিনকে থাকতেই হবে, এখানে যদি সাইটোসিন থাকে তাহলে তার অপোজিটে গুয়ানিনকে থাকতেই হবে, এখানে যদি গুয়ানিন থাকে তাহলে তার অপোজিটে সাইটোসিনকে থাকতেই হবে, এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে তার অপোজিটে থাইমিনকে থাকতেই হবে। এটাকে বলে পরিপূরক, একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক কিন্তু উল্টা। কিন্তু কি? কিন্তু উল্টা করতে হবে। ওয়েট ব্রাদার্স, তাহলে সেটা কেমনে? তাহলে এইখানে আমি একটা করে মার্ক করবো, আমি তোমাদের টেকনিক শেখাই দিচ্ছি কেমনে আঁকাবা। এইখানে একটা করে মার্ক দিবা, এই 1 নম্বর কার্বন বরাবর একটা করে মার্ক দিবা। টেকনিক দেখে নাও পরীক্ষা খাতা আঁকানো, তাহলে কিন্তু চিত্র ভস্কায় যাবে। এই টেকনিক মেনটেন না করলে কিন্তু চিত্র ভস্কায় যাবে, ঠিক আছে? আমি তোমাদের টেকনিক দেখাই দিচ্ছি যে কিভাবে তোমরা আঁকাবা। তাহলে এই 1 নম্বর কার্বন বরাবর, যেটা 1 নম্বর কার্বন ছিল, এই বরাবর একটা দাগ দিবা, একটা ডট দিবা, এই বরাবর একটা ডট দিবা। এটা আমি এত গুরুত্ব দেখাই দিচ্ছি কারণ বিগত বছরগুলোতে এটা সব থেকে বেশি পরীক্ষা আসছে, এবং আমি যে এবার বোর্ড পরীক্ষা দিয়েছিলাম আমার বেলা এরকম আসছিল, ঠিক আছে? এবং এই বরাবর 1 নম্বর কার্বনকে রেখে, ডিপ হয়ে গেল না, এই বরাবর 1 নম্বর কার্বনকে রেখে
তারপর তুমি শর্করা আঁকাবা। তাহলে এটার প্রফিটটা কোন জায়গায় একবার আঁকাও তাহলেই বুঝবা। এটা আমি কেন বলছি এভাবে আঁকাইতে, একবার তোমার নিজেরা ট্রাই করো তাহলেই বুঝতে পারবা। অনেকে কি করা জানো, আমি দেখছি আমার স্টুডেন্টরাই, আমি যখন অফলাইনে স্টুডেন্ট পড়াইতাম তখন দেখছি খাতাকে উল্টা করে নিত, খাতাকে উল্টা করে নিত, একদম উল্টা করে নিত। কি দরকার উল্টা করার, টেকনিক। আমি যদি ডট ডট না দিতাম, তোমার যখন আঁকাইতা তখন এটা প্যারা বাঁকা হয়ে যেত, স্ট্রেট বরাবর থাকতো না। এতে করে সুবিধা কি খেয়াল করো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। খেয়াল করো এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন। এবং এখান থেকে যদি আমি নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারগুলোকে বের করি, মজা বিষয় খেয়াল করো, নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারগুলোকে যদি আমরা এখান থেকে বের করি, দেখো 1 নাম্বার কার্বন থেকে তো নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারগুলো বের হয়, সবগুলো একদম লেভেল বরাবর আছে, রাইট? একদম সেম লেভেল বরাবর 1 নাম্বার কার্বনের শর্করাগুলো আছে, মানে নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারগুলো আছে। ওকে, তাহলে এখন খেয়াল করো, গুয়ানিনের অপোজিটে অবশ্যই সাইটোসিনকে দিতে হবে। এটাকে চার্লগাফ রুলস বলা হয়। চার্লগাফ রুলস অনুসারে যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে, যতগুলো অ্যাডেনিন ততগুলো থায়ামিন দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে। দ্যাট ইজ ওয়াই অ্যাডেনিনের অপোজিটে অবশ্যই থায়ামিন থাকবে, থায়ামিনের অপোজিটে অবশ্যই অ্যাডেনিন থাকবে, সাইটোসিনের অপোজিটে অবশ্যই গুয়ানিন থাকবে, গুয়ানিনের অপোজিটে অবশ্যই সাইটোসিন থাকবে। অর্থাৎ ডিএনএ রুলস এটা, যতগুলো অ্যাডেনিন ঠিক ততগুলো থায়ামিন থাকবে, যতগুলো সাইটোসিন ঠিক ততগুলো গুয়ানিন থাকবে। একে অপরের পরিপূরক বলছে এই কারণে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু 5 নাম্বার কার্বন, এই জন্য কিন্তু উল্টা উল্টা করে আঁকানোর জন্য কিন্তু এরকম, কেউ দেখে আবার ভস্কায় যাও না। এগুলো সব 5 নাম্বার কার্বন। তাহলে ফসফেট 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 একটা 5-এ একটা 3-এ, ফসফেট একটা 5-এ একটা 3-এ, ফসফেট একটা 5-এ একটা 3-এ, এবং এখানে একটা ফসফেট আছে, হি ইজ ওয়েটিং ফর অ্যানাদার শর্করা। কত সুন্দর, তাই না? এবং দেখো এটা তাহলে 3 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তো এটা যদি 3 নাম্বার কার্বন হয় তাহলে অবভিয়াসলি এটা 3 প্রাইম হবে। এখানে 5 নাম্বার কার্বন ওয়েটিং, তাহলে এখানে 5 প্রাইম হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এদিক থেকে আগে দেয় 3 to 5, এদিকে দেখলে 5 to 3, তাহলে একটা একটার বিপরীত। খেয়াল করো এই সেটটা, খেয়াল করো আমরা দেখতেছি 3 প্রাইম টু 5 প্রাইম গেছে, আর এখানটায় খেয়াল করো 5 প্রাইম টু 3 প্রাইম গেছে। তাহলে একটা একটার বিপরীত গেছে, একটা একটার বিপরীত গেছে। বিপরীত হওয়ার পরেও একটা একটা পরিপূরক। তো এই পরিপূরক আমরা কেমনে বুঝাবো? এই পরিপূরক বোঝানোর জন্য ভাইয়া, এই পরিপূরক বোঝানোর জন্য আমরা এইগুলাকে ত্রিবন্ধন আর অ্যাডেনিন থায়ামিনকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত করব। ডান, ডিএনএ স্ট্রাকচার হয়ে গেছে। তোমার পরীক্ষায় এই স্ট্রাকচারই আঁকাবা, তোমার ডিএনএ পরীক্ষা আসলে এই স্ট্রাকচারই আঁকাবা, তোমাদের ডিএনএ স্ট্রাকচার হয়ে গেছে। দেখো আই টুক অনলি 30 মিনিটস অ্যান্ড তোমাদের ডিএনএ স্ট্রাকচার শেষ। এবং এটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমার 3 নাম্বার অলরেডি পেয়ে গেছো। 30 মিনিট নিছি, তোমাদের পরীক্ষায় 3 নাম্বার হয়ে গেছে। পরীক্ষায় কোনো না কোনো বোর্ড এটা আসবে, এতগুলা বোর্ড। দেখো আমরা যে তোমাদের সাজেশন দিই, এই সাজেশনের মধ্যে আসলে আমাদের আসলে কোনো ক্যালমা নাই। ক্যালমা মানে বুঝো নোমান? ক্যালমা কি জিনিস বলো তো? ক্যালমা কি? ক্যালমা মানে হচ্ছে তাবিজ, টোটকা। হ্যাঁ, দিলাম আর ঝরে বক মূল্য, আমি বলে দিচ্ছি এটাই পরীক্ষায় আসবে। আর বাবা এগুলো পরীক্ষা ক্যালমার মতো কিছু না। এতগুলা বোর্ড, এতগুলা বোর্ড, কয়টা বোর্ড? কয়টা বোর্ড জানি না, আমার নিজের মুখস্থ নেই। হ্যাঁ রে, 8টা না 9টা বই আছে, বোর্ড আছে। কোনো না কোনো বোর্ডে তো আসবে, তাহলে কাজে লেগে যাবে। তো এগুলো আসলে কোনো ক্যালমা না। বিগত বছরগুলোতে এই টপিক থেকে এতগুলো প্রশ্ন আসছে, এতগুলো প্রশ্ন আসছে এই বছর থেকে, বিগতগুলো প্রশ্ন একটা না একটা তো আসবেই। তো তোমাদের 30 মিনিট টাইম নিচ্ছি, 30 মিনিটে তোমাদের 3 নাম্বার পাই গেছো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চার্লগাফ রুল অনুসারে যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে, যতগুলো অ্যাডেনিন ততগুলো থায়ামিন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকবে। দ্যাট ইজ ওয়াই এরা একে অপরের পরিপূরক। আর বিপরীত শব্দটা কিভাবে প্রমাণ হয়েছে? এই দ্বারা প্রমাণ হয়েছে। এই শব্দটা কিন্তু এই লাইনটা কিন্তু তোমাদের বইয়ে ব্যবহার করছে, 19 ছিল যে ডিএনএ সূত্রক একে অপরের বিপরীত কিন্তু পরিপূরক। আচ্ছা, এখন আমরা এইটার সাথে এই চেহারার তো কোনো মিল নাই, তাহলে আমরা কিছু এখন এমসিকিউ শিখবো। আমরা কিছু এমসিকিউ শিখবো। এ এ নড়ে না তো। ও ওমা, এই কি রে ভাই? এই ইয়েস, নড়ছে। একটু কাছাকাছি আনলাম আর কি। হ্যাঁ,
কাছাকাছি আনলাম, এটার একটু দূরে সরাই, ওইদিকে নেই, এটাকে একটু আরেকটু কাছাকাছি আনি, এই তো ওকে একের লাফাতে। চেহারার তো কোনো মিল নাই। খেয়াল করো, ডিএনএর একটা পাক এইখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে একটা পাক তৈরি হয়েছে। ডিএনএ একটা পেঁচানো সিঁড়ির মতো, ডিএনএ এরকম একটা পেঁচানো সিঁড়ির মতো স্পাইরাল। প্রত্যেকটা একটা মানে এরকম একটা পাক খাবে যখন, একটা পাক, এই যে এইখানে একটা পাক খাইছে, এখানে একটা পাক খাইছে, তো এই পাকের মাঝে 10টা সিঁড়ি থাকবে। ঠিক আছে, কটা সিঁড়ি আসবে? 10টা সিঁড়ি আসবে। তাহলে 10টি সিঁড়ি কেমনে তৈরি হয়েছে? খেয়াল করো, এইটা একটা সিঁড়ি, ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা একটা সিঁড়ি। একটা সিঁড়ি মানে কি? দুইটা নিউক্লিওটাইডের মাঝখানে বন্ধন, বা আরো যদি সুন্দর করে বলি, এই দুইটা ক্ষারের মাঝখানে বন্ধন, বেজ, ক্ষার মানে বেজ, বেজের মধ্যে কি হয়েছে? বন্ধন তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো বেস পেয়ার। মুঝে পেয়ার হ্যাঁ তুমসে, ঠিক আছে, তুমি কি জানো। তো বেস পেয়ার, দুটো বেস পেয়ার, মানে একটা বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার, বা আরো সুন্দর করে বললে এক জোড়া নিউক্লিওটাইড মানে একটা সিঁড়ি। তাহলে একটা বেস পেয়ার বা এক জোড়া নিউক্লিওটাইড বন্ধন মানে একটা সিঁড়ি, একটা বেস পেয়ার বা এক জোড়া নিউক্লিওটাইড দিয়ে একটা সিঁড়ি। তাহলে এই সেই সিঁড়ি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি বিপি মানে বেস পেয়ার বা 10 জোড়া নিউক্লিওটাইড। তাহলে 10টা বেস পেয়ার বা 10 জোড়া নিউক্লিওটাইড মানে 10টা সিঁড়ি। আসলে সিঁড়ি শব্দটা ব্যবহার করা উচিত না, বলতে সিঁড়ি বলতে এগুলো তো আসলে সিঁড়ি না, এগুলো তো আর স্টেপ বাই স্টেপ উঠার কোনো সিঁড়ি না। ঠিক আছে, এরা তো আর কোনো স্টেপ বাই স্টেপ এটার কোনো সিঁড়ি না। তাহলে এইখানে একটা পাক খাইছে, একটি পাক বা একটি প্যাচ, তাহলে এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি, একটি পাক বা একটি প্যাচ, যার দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। এটাকে তোমরা মিটার সেন্টিমিটারে তোমরা নিজেরা নিয়ে নিতে পারো, নট সো ম্যান্ডেটরি। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং। এইটুকু কতটুকুতে আছে? তাহলে খেয়াল করো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সিঁড়ি আছে বা 5টা বেস পেয়ার বা 5 জোড়া নিউক্লিওটাইড আছে। তাহলে এটা কি অর্ধেক পাক? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 2 3 4 5। তাহলে আমরা বেসিক্যালি এতটুকু জায়গা যদি আমরা মাইক্রোস্কোপের নিচে নিই, তাহলে আমরা এরকম দেখব, এতটুকু জায়গা। তাহলে এইখানে যেটুকু আছে বেসিক্যালি এখানে এই যে এইটুকু জায়গা আছে, এইটুকু জায়গা এখানে জুম করে দেখানো হয়েছে। আচ্ছা, একটা পাকের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং, একটা পাকের মধ্যে বেস পেয়ার আছে 10টা, নিউক্লিওটাইডের জোড়া আছে 10 জোড়া বা 10টা সিঁড়ি আছে। তাহলে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব কত? এটা কি বের করা সম্ভব না? একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব কি তাহলে বের করা সম্ভব না? বলো। একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির মধ্যবর্তী দূরত্ব বের করা সম্ভব না? 10টা সিঁড়ির দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং, তো 10টা সিঁড়ি 34 অ্যামস্ট্রং, তো 34 ভাগ 10, তাহলে 3.4 অ্যামস্ট্রং। 3.4 অ্যামস্ট্রং। তাহলে প্রতি বিপি এর দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেকটা বেস পেয়ারের দৈর্ঘ্য 3.4 অ্যামস্ট্রং বা 0.34 ন্যানোমিটার। দ্যাটস দ্য সায়েন্স। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো এমসিকিউর জন্য, এবং তোমাদের পরীক্ষা আসলে তোমরা লিখবা। এখন যেহেতু পেঁচানো সিঁড়ির মতো এরকম একটা গোলাকার একটা সিলিন্ডার টাইপের একটা গঠন তো সে তৈরি করবে, যেহেতু পেঁচানো সিঁড়ির মতো গোলাকার একটা গঠন তো তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাস থাকবে, পুরো ডিএনএর একটা ব্যাস আছে, পুরো ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং বা
ন্যানোমিটার। তো পুরো ডিএনএর ব্যাস কত? 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। শেষ ডিএনএ গঠন। ডিএনএ গঠন থেকে আর কিছু লাগবে না। ডিএনএ গঠন থেকে যতটুকু ছিল সব বলা হয়ে গেছে। তাহলে এই কথাগুলাই পরীক্ষার খাতায় তোমরা ডিএনএর গঠন আসলে তোমরা লিখবা। এই কথাগুলো লিখে দিলেই তোমাদের ফুল মার্ক কেউ আটকাইতে পারবে না। তোমরা ফুল মার্ক পেয়ে যাবে এই কথাগুলো তোমরা যদি লিখে দিতে পারো। ঠিক আছে? পারবা? তাহলে আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে পুরোটা। বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে পুরোটা। তো সেটাকে আমরা লিখবো। তাহলে কিভাবে লিখবো আমরা? প্রথমে লিখবো ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত। ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত ডিএনএ ডাবল হেলিক্সের যে মডেল, সেখানে 3টি উপাদান ব্যবহৃত হয়। কয়টি উপাদান ব্যবহৃত হয়? এখানে আমাদের 3টি উপাদান ব্যবহৃত হয়। 5 কেমিস্ট শর্করা বা ডিঅক্সিরাইবোস, নাইট্রোজেনের ক্ষার যা 2 রকমের, পিউরিন এবং পাইরিমিডিন, এবং অজৈব ফসফেট। তারপর আবার লিখবা 5 কেমিস্ট শর্করা ডিঅক্সিরাইবোসে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। তারপরে পয়েন্টে লিখবা পিউরিন এবং পাইরিমিডিন ক্ষার হিসেবে এখানে অ্যাডেনিন এবং গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন ব্যবহৃত হয়। তারপরে পয়েন্টে লিখবা 5 কেমিস্ট শর্করা অজৈব ফসফেটটি ফসফরিক অ্যাসিড থেকে আসে, যার 2টি হাত রয়েছে 5 কেমিস্ট শর্করা 2 নম্বর এবং 3 নম্বর এবং 5 নম্বর কার্বনে যুক্ত হওয়ার জন্য। তারপরের পয়েন্টে লিখবা 5 কেমিস্ট শর্করার 1 নম্বর কার্বনে প্রতিটি 1 নং কার্বনে একটি করে নাইট্রোজেনের ক্ষার যুক্ত হয়ে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন দ্বারা একটি নিউক্লিওসাইড তৈরি হয়। তারপরে পয়েন্টে লিখবা প্রতি নিউক্লিওসাইডকে যুক্ত করার জন্য 3 নম্বর এবং 5 নম্বর কার্বনে অজৈব ফসফেট আসে এবং এইভাবে করে নিউক্লিওটাইডের একটি চেন তৈরি করে। তারপরে পয়েন্টে লিখবা যেহেতু আর ডিএনএ ডাবল হেলিক্স, সুতরাং এখানে 2টি চেন পরস্পরের বিপরীতমুখী বা পরিপূরক হয়ে থাকবে। তারপরে পয়েন্টে লিখবা চার্লগাফ রুট সূত্র অনুসারে প্রতিটি অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত হবে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে, প্রতিটি গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হবে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে। এভাবে করে 2টি সূত্র পরিপূর্ণ হবে। উক্ত সূত্রকের পরে পয়েন্টে লিখবা উক্ত সূত্রকের ব্যাস হবে 20 অ্যামস্ট্রং। উক্ত সূত্রকের মধ্যে প্রতি 10টি বেস পেয়ার পরপর একটি করে পাক হবে, যার দৈর্ঘ্য হবে 34 অ্যামস্ট্রং। তারপরে পয়েন্টে লিখবা প্রতিটি বেস পেয়ারের মাঝখানে দূরত্ব থাকবে 3.4 অ্যামস্ট্রং। তারপরে পয়েন্টে লিখবা পুরো ডিএনএর আণবিক ভর হবে 10⁶ থেকে 10⁹ এটা হচ্ছে আণবিক ভর। 2 নম্বর কার্বনে কিছুই বই না, 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন হারাই গেছে, এই জন্য ডিঅক্সিরাইবোজ হয়ে গেছে। এটা বলছি, শেষ, ডিএনএ গঠন হয়ে গেছে। এটা আমার লিখতে গেলে কতটা টাইম যাবে তুমি চিন্তা করো। দরকার আছে কোনো পরীক্ষা? এটা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, আমাকে কোনো দরকার আছে এটা লেখার? চিত্র যেটা তোমাদের লাগবে সেটা আমি সুন্দর করে সহজ করে আঁকানোর সিস্টেম দিয়ে দিলাম। যে আমি চিত্র সুন্দর করে আঁকাইতে হয় সেটা আমি সহজ করে দিয়ে দিলাম। আমার মনে এটা আমাকে তোমাদের লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। লিখে দিলে শুধু শুধু এখন সময়টা নষ্ট হবে। একদম ইজি, এখন মুখে মুখে তুমি পারবা। যদি বলো যে পারবো, তাইলে আমরা 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 নিজেরা ডিএনএর কাজ দেখে নিব, কারণ ডিএনএর কাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটাও সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে। ডিএনএর কাজ সুন্দর করে বইয়ে লেখা আছে, এটা জাস্ট একবার রিডিং দিলেই পড়বে। ডিএনএর কাজ, ডিএনএ হচ্ছে সকল জিনের ধারক, যে কোনো বৈশিষ্ট্য ডিএনএর মধ্যে থাকে। ডিএনএ একটা মানুষের ব্যক্তির বৈশিষ্ট্য, স্বভাব, চরিত্র নিয়ন্ত্রণ করে। ডিএনএ নিউক্লিক অ্যাসিড ধারণ করে। তারপর ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, এগুলো আমরা নিজেরা পারবো। আবার বলি একটু ধাগায় দেন, এই পোলাপান, হ্যাঁ এত আরাম কেন? এত আরাম চাস কেন? হ্যাঁ, এত আরাম চাইলে হবে? তারপরে ডিএনএর আচ্ছা ফিগার একটা আঁকাবা, এটা আঁকাবা, শুধু 2টা আঁকাইলে ভালো, সময় থাকলে 2টা ফিগার আঁকাবা। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ মিউটেশনের জন্য দেয়, এই কথাও লিখে দিতে পারো। ডিএনএ কারণে মিউটেশন হয়। ঠিক আছে, মিউটেশনের কারণে নতুন স্বভাব বৈশিষ্ট্য আসতে পারে। ওকে, আচ্ছা এখন আমরা একটু প্রশ্নে চলে যাই, দেখি এখান থেকে কী কী প্রশ্ন আসছে। দেখো, এখানে প্রত্যেকটা টাইপের একটা করে প্রশ্ন দেওয়া আছে। খেয়াল করো, একটা প্রশ্ন আসছে এরকম, এটা দেখে বোঝা যাইতেছে এটা ডিএনএ, নো কমেন্ট, এটা ডিএনএ। 2টা সূত্র দেখে আমরা বুঝতে পারতেছি এবং 3'5' দেওয়া আছে এখানে। ঠিক আছে, তারপরে এটা দেখে বুঝতেছি এটা হচ্ছে আরএনএ।
উদ্দীপকের এ অণু দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি বর্ণনা করো। এ অণু দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি, তাহলে এটা আসলে এখনো আসিনি আমরা, এটা রেপ্লিকেশন বোঝাইছে। এ অণু কেমনে দুইটা হয়, এ অণু কি আসলে, এ অণু হচ্ছে ডিএনএ, ডিএনএ কেমনে একটা থেকে দুইটা হয়, দেখছো রেপ্লিকেশনের প্রশ্ন। উদ্দীপক এ ও বি এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, তাহলে এই পার্থক্য পারতে গেলে আমাদের আরএনএ পারতে হবে, তাহলে ডিএনএ আরএনএ পার্থক্য এখানে চাইছে, এই প্রশ্ন চাইছে আমাদের ডিএনএ এবং আরএনএ পার্থক্য, ডিএনএ ভার্সেস আরএনএ। গাঠনিক পার্থক্য আমরা নিজেরা এখন বলে দিতে পারবো, গাঠনিক পার্থক্য আমরা নিজেরাই বলে দিতে পারবো এখন। এই যে এই প্রশ্নটাই খুঁজতেছিলাম আমরা, বি তার মানে ডিএনএ, এই প্রশ্নটা কিন্তু আসে, বি হচ্ছে ডিএনএ, এ হচ্ছে আরএনএ, দেখে বোঝা যাচ্ছে এক সূত্রক আর দ্বিসূত্রক। দেখো প্রশ্ন বলছে বি এর জৈবিক গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ বি এর গুরুত্ব, এটা আমি বলতে চাচ্ছিলাম এতক্ষণ। ঠিক আছে, এ আর বি দিয়ে দিছে, বলছে বি এর গুরুত্ব আলোচনা করো, ডিএনএ গুরুত্ব পারবো, ডিএনএ গুরুত্ব নিজের ভাষায় লিখে দিবা, এখানে কাব্য রচনা করো, এখানে সাহিত্য রচনা করো, কোনো সমস্যা নেই, আনসার পেয়ে যাবা, বাট একটু বুঝে শুনে করো আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো জীবদেহে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যার একটি দ্বিসূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও অপরটি একসূত্রক প্রোটিন তৈরি করে। নিউক্লিওটাইড কি পারবো আমরা, 5 কেমিশো শর্করা, নাইট্রোজেনের ক্ষার এবং অজৈব ফসফেট মিলে যে ডিএনএর গাঠনিক উপাদান তৈরি করে, তাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এগুলো দেওয়া আছে তোমাদের এই প্র্যাকটিস শিটের উপরেই দেওয়া আছে, শুরুতেই দেওয়া থাকবে। ভেদবার্গ একক বলতে কি বোঝায়, ভেদবার্গ এটা আসলে রাইবোজোমের পড়া, রাইবোজোমকে বিজ্ঞানী ভেদবার্গ 60S 40S এভাবে করে ভাগ করছেন, এবং তার সেডিমেন্টেশন সহগ বা তলানির সহগ অনুসারে ভেদবার্গ এস শব্দটা, এস ওয়ার্ডটা ব্যবহার করছে, এস লেটারটা ব্যবহার করছে, এটা হচ্ছে ভেদবার্গ একক, অর্থাৎ তলানির একক। উদ্দীপকের দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের গঠন বর্ণনা করো। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড বলতে কার কথা বুঝাইছে, ডিএনএ এর গঠন বলছে, পারবো, ডিএনএ গঠন চাইছে। উদ্দীপকের নিউক্লিক অ্যাসিড দ্বয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ডিএনএ এবং আরএনএর মধ্যে সম্পর্ক চাইছে, সম্পর্ক পার্থক্য দুটি আমরা বলে দিতে পারবো, সম্পর্ক প্লাস পার্থক্য, এবং একটা কথা উল্লেখ করতে হবে এরকম যে ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয়, এটাই হচ্ছে ওদের সব থেকে বড় সম্পর্ক, একটা ডিএনএ থেকেই একটা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি হতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় সম্পর্ক, এবং অবশ্যই চিত্র সহ দিতে হবে, গ নাম্বারে যেখানে গঠন চাইছে অবশ্যই চিত্র সহ দিতে হবে, চিত্র না দিলে মার্ক পাবা না। ঠিক আছে, দেখছো এইভাবে প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়, এগুলো আসলে আমরা পারবো, দেখছো প্রশ্ন কিন্তু খুবই সহজ, প্রশ্ন খুবই সহজ, শুধু শুধু আমরা কঠিন ভাবো, শুধু তোমরা কঠিন ভাবো। তো ডিএনএ আরএনএ পার্থক্য, একটা মিনিট, পার্থক্য দিয়ে ভরে দিছে, পড়া দরকার তোমার, সব আছে। যত পার্থক্য দরকার তোমার জীবনে সব পার্থক্য এখানে আছে। এই যে এটা শুনছিলে, ক্ষতে আসলে তোমার লিখতে পারবা, কত আসলে লিখতে পারবা, কত পার্থক্য তোমার দরকার জীবনে, যত পার্থক্য আছে। ডিএনএটা বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, বিগত বছরগুলোতে সব থেকে বেশি প্রশ্ন ডিএনএ থেকে আসছে, এই জন্য আমি শুরুতে পড়াই দিচ্ছি। আচ্ছা ডিএনএ পার্থক্য দেখো এখান থেকে আসে, আমি একটু দেখাই দিই, ডিএনএ ভার্সেস আরএনএ, এটা শুনছিলেন সিকিউ এর বিতেও আসতে পারে, ডিতেও আসতে পারে, আসলে আইদার ছোট প্রশ্ন আসলে বিতে আসবে, বড় প্রশ্ন আসলে ডিতে আসবে, পার্থক্য বা গুরুত্ব বা সম্পর্ক এভাবে আসে। ঠিক আছে, আচ্ছা আয়নের গঠন পড়াই নাই, পড়াবো, দেখো আয়নে এখান থেকে আসবে, ডিএনএ দ্বিসূত্রক, পেঁচানো সিঁড়ির মতো, আমরা দেখছি একটু আগে। আয়নে খেয়াল করো, আয়নে একসূত্রক শিকলের মতো, কারণ তার তো আর সিঁড়ির মতো হওয়ার সুযোগ নেই। ডিএনএ এতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে,
এটা থাকে শুধু রাইবোজ সুগার, আরএনএতে শুধু রাইবোজ। এটা একটু দেখাইছি তোমাদেরকে। ডিএনএ পাইরিমিডিনে সাইটোসিন ও ইউরাসিল থাকে, আরএনএতে ইউরাসিলের বদলে মানে থাইমিন ও সাইটোসিন থাকে, আর এখানে হচ্ছে ইউরাসিল থাকে। মানে এখানে হচ্ছে থাইমিন থাকে আর এখানে হচ্ছে ইউরাসিল থাকে, এটা বুঝাইছে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ কোনো প্রকারভেদ নাই, ডিএনএ একই রকমই, ডিএনএ কোনো টাইপ নেই, সকল ডিএনএ একই রকমের ডিএনএ। তবে হ্যাঁ, একটা বৃত্তাকার ডিএনএ আছে, বাট সেটাও দ্বিসূত্রক, খালি গোল হয়ে গেছে। আর আয়নের ক্ষেত্রে দেখো অনেকগুলো টাইপ আছে, আয়নের অনেকগুলো টাইপ আছে। খেয়াল করো, আয়নে কয় প্রকার? 5 প্রকার। জেনে রাখো, দেখো আয়নে আর আলাদা করে জন্য পড়াচ্ছি না আমি, এখানে আয়নে চলে আসবে। আয়নে কয় প্রকার? 5 প্রকার। টিআরএনএ হুইচ ইজ ট্রান্সফার আরএনএ, আরএনএ হুইচ ইজ রাইবোজোমাল আরএনএ, এমআরএনএ হুইচ ইজ মেসেঞ্জার আরএনএ, জিআরএনএ হুইচ ইজ জেনেটিক আরএনএ এন্ড অ্যানাদার ইজ মাইনর আরএনএ। প্রত্যেকটা আমি একটু একটু করে কথা বলবো, টেনশনের কিছু নাই। তারপর দেখো, ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হতে পারে প্রতিলিপন বা রেপ্লিকেশনের মাধ্যমে, কিন্তু আরএনএ তৈরি হয় ডিএনএ থেকেই, এখানে কোনো রেপ্লিকেশন হয় না। প্রথমত ক্রোমোজোমে থাকে, ডিএনএ সাধারণত ক্রোমোজোমেই থাকে, কিছু কিছু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডও থাকতে পারে। মনে আছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে যে ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, ক্লোরোপ্লাস্টের ডিএনএ, বৃত্তাকার ডিএনএ থাকে, মনে আছে? তো এই কথাই বলছে। বাট ম্যাক্সিমাম ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসেই থাকে। ম্যাক্সিমাম ডিএনএ নিউক্লিয়াসেই থাকে ক্রোমোজোমের সাথে, কিছু কিছু বাইরেও থাকে। আর আরএনএ, আরএনএ ক্রোমোজোমে থাকবে, সাইটোপ্লাজমে থাকবে, রাইবোজোমে থাকবে, নিউক্লিয়াসে থাকবে। আরএনএ মোটামুটি যেখানে সুযোগ পায় সেখানে সে চলে যায়। তারপরে ডিএনএ বংশগতির ধারক বাহক, আরএনএর কাজ হচ্ছে মেইনলি প্রোটিন তৈরি করা। আরএনএর কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দাগায় রাখো, এটাকে দাগায় রাখো। আরএনএর কাজ কি? দাগাও 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 দাগাও, প্র্যাকটিস শিটে পেয়ে যাবা, এগুলো সব প্র্যাকটিস শিটে পেয়ে যাবা। আরএনএর কাজ কি ভাইয়া? আরএনএর কাজ হচ্ছে, আরএনএর কাজ কি ভাইয়া? আরএনএর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ডিএনএ বংশগতির চরিত্র বহন করে, আরএনএ ছাড়া বংশগতির চরিত্র বহন করে না, শুধু ভাইরাল আরএনএ পারে, যেটা কিনা জেনেটিক আরএনএ যেটাকে বলা হয়। সংখ্যা, এটা নিউক্লিওটাইডের অধিক পরিমাণে কোথায় হয়ে গেল, আচ্ছা মানে কেটে গেছে। এখানে এখানে আসো, অতিবেগুনি রশ্মি, অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে ডিএনএ, আরএনএ পায় না সেভাবে। ডিএনএ আণবিক ওজন 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন পর্যন্ত হইতে পারে, আরএনএ অনেক ছোট হয়, কয়েক লক্ষ হইতে পারে। অর্থাৎ এটা এইভাবে লিখবা, আণবিক ওজন ডিএনএর বেশি, আরএনএর কম। আণবিক ওজন মানে হচ্ছে তার গঠনটা কত বড়। ডিএনএ তো অনেক বড় হইতে পারে, আরএনএ তো অত বড় হয় না। যে বলছিলাম 10⁶ থেকে 10⁹ ডাল্টন হয় ডিএনএর আণবিক ওজন, আর আরএনএর ক্ষেত্রে কয়েক লক্ষ, অত বেশি হয় না। তাই এখানে এতগুলো যে লাগবে তা না। যদি তোমার প্রশ্ন সৃজনশীলের 4-এ আসে তাহলে তোমার কয়টা পয়েন্ট দিবা? 8-9টা পয়েন্ট দিবা। আর যদি প্রশ্ন সৃজনশীলের 2-এ আসে তাহলে তোমার 3টা কি 4টা পয়েন্ট দিবা। আমি তোমাদের টেকনিক বলে দিই, যদি পরীক্ষায় ডিএনএ আরএনএ পার্থক্য সৃজনশীলের 2 বা অনুধাবনে আসে, 3 থেকে 4টা পার্থক্য বেশি দেওয়া যাবে না, দরকার নাই। আর যদি সৃজনশীলের 4-এ আসে বা 3-এ আসে, সেক্ষেত্রে 8টা কি 9টা পার্থক্য দিতে পারলে ভালো। ওকে ওকে, হইল। আসো একটু খেয়াল করো, বংশগতীয় বস্তু কি, মানে এই রিলেটেড অন্যান্য প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করতেছি। যেসব বস্তুর মাধ্যমে পিতা মাতার বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হয় তাকে বংশগতীয় বস্তু বলে। জ্ঞানমূলকের প্রশ্ন। তারপরে নিউক্লিক অ্যাসিড কি, দরকার নাই। নিউক্লিওসাইড কি? এক অণু পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা এর সাথে এক অণু নাইট্রোজেনের ক্ষার মিলিত হয়ে যে জৈব অণু তৈরি করে তাকে নিউক্লিওসাইড বলে, যেটা আমি তোমাদের আজকে পড়াইছি। তারপর এটা দেখো নিউক্লিওটাইড কি, এটা বেশি আসে পরীক্ষায়, এটা বেশি আসে। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড কি, এটা পরীক্ষায় বেশি আসে। কি বলছে দেখো, নিউক্লিওটাইডের সাথে, আচ্ছা এটা নিউক্লিওটাইডের নিউক্লিওসাইড হবে, এত ভুল কেন? এখনো ফসফেট যুক্ত যে জৈব অণু গঠন করে তাকে নিউক্লিওটাইড বলে। ডিএনএ কাকে বলে? মাস্টার মলিকিউল কাকে বলে? দেখো জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাই ডিএনএ মাস্টার মলিকিউল। এটা এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে। এই যে এটা দেখো, চার্লগাফ রুল কি? আমি বারবার বলছি, ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনিন এবং থায়ামিন, সমপরিমাণ সাইটোসিন এবং গুয়ানিন থাকা নীতিমালাকে চার্লগাফ রুল বলে, আমি তোমাদেরকে বারবার বলছি। ঠিক আছে। পিউরিন কি? লাগবে না। পাইরিমিডিন কি? লাগবে না। আরএনএ কাকে বলে? এগুলো দরকার নেই।
এই যে আসো, এই যে আসো, এইখান থেকে এগুলো চলে আসুক। 5 প্রকার আরএনএ আছে। আরএনএ কয় প্রকার? 5 প্রকার। খেয়াল করো, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ, যেই আরএনএ প্রোটিন তৈরি করার জন্য রাইবোজোমকে অ্যামিনো অ্যাসিড ধরে ধরে এনে দেয় তাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। তার কাজ কি? ট্রান্সফার করা। তাহলে কি, যে আরএনএ জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে এবং প্রোটিন তৈরি করে তাকে টিআরএনএ বলে। তার কাজই হচ্ছে স্থানান্তর করে। একটা ওয়ার্ড মনে রাখবা, টিআরএনএ মানে ট্রান্সফার, ট্রান্সফার মানে স্থানান্তর। এমআরএনএ মানে কি? এম মানে মেসেজ, মেসেঞ্জার। তাহলে যে সকল আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে এবং অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম বাছাই করে তাদেরকে এমআরএনএ বলে। অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম মানে কি? অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম মানে হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স, একটা ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি করতে, একটা ডিএনএ থেকে প্রোটিন তৈরি করতে হবে। কতটুকু প্রোটিন তৈরি করতে হবে সেটার কোডটা এমআরএনএ ওই ডিএনএ থেকে বের করে নিয়ে আসে। ওই কোডটা সিরিয়ালি নিয়ে আসে, সিকোয়েন্স বলছে। তো এত কঠিন সংখ্যা যদি তোমার না পাও তাহলে কীভাবে লিখবা? এমআরএনএ কীভাবে লিখবা? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসে প্রোটিন তৈরি করার ছাঁচ হিসাবে যে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় এমআরএনএ। শেষ, সহজ করে দিলাম। আরএনএ কি? আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। মনে রাখবা, রাইবোজোম তৈরি হয় আরএনএ আর প্রোটিন দিয়ে। তাহলে যে আরএনএ রাইবোজোম গঠন তৈরি করে তাকে বলা রাইবোজোমাল আরএনএ বা আরএনএ। তারপরে দেখো জেনেটিক আরএনএ কি? বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ কি? দেখো, কিছু কিছু ভাইরাস আছে যেগুলো আরএনএ দিয়ে তৈরি। কেউ একটা নাম বলতে পারবা? কিছু কিছু আরএনএ আছে যেগুলো ভাইরাস দিয়ে, সরি, কিছু কিছু ভাইরাস আছে যেগুলো আরএনএ দিয়ে তৈরি। একটা নাম বলো তো, কও না। টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি। তাহলে এদের ডিএনএ নাই, তাহলে এদের জেনেটিক বস্তু কে করে? এদের জেনেটিক কাজ আরএনএ করে, কারণ এটা আরএনএ ভাইরাস। এদের আরএনএটাই এটা জেনেটিক কাজ করতেছে, এই জন্য এদের আরএনএটাকে জেনেটিক আরএনএ বলে। শেষ। আর মাইনর আরএনএ এগুলো হচ্ছে প্রোটিনের সাথে মিশে এনজাইম হিসাবে কাজ করে। এই গেল। রেপ্লিকেশনকে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবো, রেপ্লিকেশন, এগুলো পরে। তাহলে আমরা ডিএনএর গঠন সংক্রান্ত, দেখো ডিএনএ আরএনএর কাজ এবং গঠন এই সংক্রান্ত প্রশ্ন আমাদের পড়া হয়ে গেছে। মানে বিগত বছরগুলোতে সব থেকে বেশি প্রশ্ন আসছে যে টপিকটা থেকে, সব থেকে বেশি যে টপিকটা থেকে প্রশ্ন আসছে সেটা আর কেউ না, ডিএনএ আরএনএর গঠন এবং কাজ। এই টপিক আমাদের পড়ানো হয়ে গেছে। আরএনএ থেকে আর তেমন কিছু দরকার নেই। আরএনএর ক্ষেত্রে এমসিকিউ এর জন্য কি পড়বা জানো? কোন আরএনএ কত পার্সেন্ট থাকে, এটা এমসিকিউর জন্য পড়বা, আর কিছু লাগবে না। শেষ। আচ্ছা, এবার আসি আমরা, চলো ডিএনএ রেপ্লিকেশনে। কারণ ডিএনএ রেপ্লিকেশন না পড়লে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশনে যেতে পারবো না, এই জন্য ডিএনএ রেপ্লিকেশনটা আমাদের জানতে হবে। ওকে, ডিএনএ রেপ্লিকেশন অনেকেই বলতেছে ভাই এটা কখন পড়াবা, তো আসো ডিএনএ রেপ্লিকেশন। তো শুধু রেপ্লিকেশন লিখলেই হয়। রেপ্লিকেশন বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা পরীক্ষার খাতা যেভাবে দিব আমরা এইভাবেই শুরু করি, চিত্রটা আগে আঁকাই। ট্রেনের সুতা গাইলাম।
একটার মধ্যে 5টা করে আঁকাচ্ছি। এই ডিএনএ তৈরি হলো। স্লাইড কি দেখা যাচ্ছে না পুরোপুরি ওয়েব অ্যাপে? এসি চলতেছে তাও গরম লাগে কেন এরকম? দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখা গেলে তো খুব ভালো। দেখো ডিএনএ এরকম অনেক বড় হয়, এটাকে চাইলে অনেক বড় করা সম্ভব। আমি আমার নিজের স্মার্টবোর্ড থাকলে দেখাই দিতাম। আর আমার স্মার্টবোর্ডে এরকম রোল নেওয়া যায়, তোমরা তো দেখছো এরকম টেনে 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 রোল নেওয়া যায়। এখানে মনে হয় যাবে, মানে ডিএনএ এটা আসলে অনেক বড়। না হয় না। ও হয়তো এইভাবে করে চাইলে আমি এটাকে অনেক বড় করতে পারবো। যাক আমি বড় করতে চাচ্ছি না, তো পরে আবার পিডিএফ নষ্ট হয়ে যাবে। আমার স্মার্টবোর্ডে করা যেত, হোয়াটএভার, সমস্যা নাই। তো দেখো, তো এই যে ডিএনএ গঠনটা, এটা অনেক বড় ডিএনএ, অনেকগুলো বেস সিকোয়েন্স এখানে আছে, অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন অনেকগুলো আছে এখানে, অনেকগুলো আছে। তো ডিএনএ যে কোনো এক জায়গায় না, বহুত জায়গায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া শুরু হয়। 5,000 থেকে 50,000 জায়গায় এই কাজটা হইতে পারে। তো যতগুলো জায়গায় হইতে পারে সেই জায়গাগুলোকে অরিবিন্দু বলা হয়। যেমন ধরো আমরা বললাম এটাকে আমরা অরিবিন্দু বললাম, এটাকে আমরা কি বললাম? অরিবিন্দু। দেখো পরীক্ষায় খাতা যেটা লাগবে আমরা কিন্তু সেটাকে পড়তেছি, বেশি কিছু কিন্তু পড়তেছি না আমরা। অরি শব্দটা আছে অরিজিন থেকে, অরিজিন, অরিজিন শব্দ অর্থ কি? উৎপত্তি। তাহলে একটা নতুন ডিএনএর উৎপত্তি এই জায়গা থেকে হবে। তো এরকম অরিবিন্দু, ডিএনএটা তো ছোট এইটুক না, ডিএনএটুকু এইটুক বাচ্চা না, ডিএনএ তো অনেক বড়। তো এই অরিটা অনেক জায়গায় হইতে পারে ডিএনএর মধ্যে। ড্রোসোফিলা মাসির বলা হয়ে থাকে 50,000 জায়গায় অরিবিন্দু হইতে পারে। মানে ড্রোসোফিলা মাসির যে ডিএনএ, তার 50,000 জায়গায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া শুরু করতে, মানে অল্প 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 করে সব জায়গায় তৈরি হবে, পরে লাস্টে সবটা মিলে একসাথে হয়ে যাবে। মানে ব্যাপারটা কেমন, যে তোমার অনেক বড় একটা ড্রেন খুঁড়তে হবে, বা অনেক বড় একটা নালা তোমাকে খুঁড়তে হবে, বা অনেক বড় একটা চ্যানেল তোমাকে বানাইতে হবে। ইউটিউব চ্যানেল না, নালা বা খাল। তুমি কি করলা, এক জায়গা থেকে সবাইকে না লাগা, তুমি 10 মিটার দূরত্বে অনেককে লাগাই দিলা, বলো খুঁড়তে থাক খুঁড়তে থাক খুঁড়তে থাক, খুঁড়তে খুঁড়তে আগা। তো এভাবে করে ধরো তোমার একটা 100 কিলোমিটার লম্বা একটা খাল তুমি বানাবা। 100 কিলোমিটার বেশি হয়ে গেল তাই না? 10 কিলোমিটার লম্বা একটা খাল তুমি তৈরি করবা। তো তুমি কি করলা, 10টা গ্রুপ বানাইলা, 10টা গ্রুপ বানায় প্রত্যেক কিলোমিটার দায়িত্ব দিলা, বললা তোরা খুঁড়তে খুঁড়তে সামনে আগা। তো 10টা যখন খুঁড়তে 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 সামনে আগাবে এক ডিরেকশনে, এক ডিরেকশনে যখন এই খাল বা ক্যানেল খোলার জন্য, ক্যানেল আর চ্যানেল দুটো আবার দুই জিনিস, আগাইতে থাকবে। একটা পর্যায়ে এসে কি সবগুলো একসাথে মিলিত হয়ে যাবে না? পুরো চ্যানেলটা বা পুরো ক্যানেলটা, চ্যানেল ক্যানেল খাল প্রণালী হোয়াটএভার, একটা জায়গায় এসে তো মিলে যাবে। কথা বুঝছো নাকি? কথা ঠিক বুঝতে পারছো? ইমাজিন করো একটু, যে 10 কিলোমিটার লম্বা একটা খাল তুমি খুঁড়বা, তো 1 কিলোমিটারের দায়িত্ব দিয়ে দিলা 10টা গ্রুপকে। তো 10টা গ্রুপ খুঁড়তে 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 একটা সময় পুরোটা মিলে একসাথে হয়ে যাবে, একটা পুরো ক্যানেল তৈরি হয়ে যাবে। তো এই প্রসেসটা এখানে হয়, যে পুরো ডিএনএ অনেক বড়। ওয়াও, এই এক্সাম্পল তো আমি আগে কখনো দিইনি। বাহ, পয়তে পয়তে নতুন এক্সাম্পল তৈরি হয়ে গেল। এই তোমার এখানে আমার 24 বছর সাইকেলে কারা কারা ছিল? যারা যারা ছিল এটা পড়াইছিলাম, এই 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 মানে টেকনিক আগে তো বলি নাই, আজ করত করে মাথায় আসবে। যাই হোক, রিলেভেন্ট মিলে গেছে আর কি। পয়তে পয়তে অনেক সময় অনেক কিছু মাথায় চলে আসে। আচ্ছা, তো এই একটা ডিএনএর বহুত জায়গায় এরকম হয়, যাতে করে সবগুলো মিলে যাতে একসাথে হয়ে দুটো ডিএনএ আলাদা হয়ে যায়। এত বড় ডিএনএ একজনের দায়িত্ব দিলে আসলে সম্ভব না। অল্প একটু জায়গার মধ্যে ভস্কায় যায়, কেউ জোরে দৌড়ায়, কেউ আস্তে দৌড়ায়, একটা হয়ে যায় কি জানি বলে ওইটা রে, আরে আরে কেমনে ভুলে গেলাম, এই ভুলে গেলাম কেমনে। আরে দুইটা সুতা, একটা সুতা জোরে দৌড়ায়, একটা সুতা আস্তে দৌড়ায়, কোনটার নাম কি? মাথা এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন? পরীক্ষা হলে এরকম মাঝে মাঝে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে পারা জিনিস আর মাথায় আসে না। হ্যাঁ, আর ডিএনএ দুটো সুতা না, দুটো কপি হবে না, একটা কপি একটা না হবে, একটা কপি থেমে থেমে হবে, কোনটারে কি বলে?
আমার মাথায় ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি সূত্রক? আরে থ্রেড, নিরবিচ্ছিন্নভাবে যেটা হয় ওটাকে কি বলে? লিডিং সূত্রক, ল্যাগিং সূত্রক। এই তো মনে পড়ছে, লিডিং সূত্রক আর ল্যাগিং সূত্রক। মনে পড়ছে। তো এই অল্প একটু জায়গার মধ্যে হইতে যায় একটা লিড করে একটা ল্যাগ খাওয়া যায়। তো পুরোটা মিলে করলে কেমন হবে অবস্থা? লিডিং সূত্রক আর ল্যাগিং সূত্রক। তো অল্প একটু জায়গা নিয়ে আমি করবো কাজ, এর মধ্যে লিডিং আর ল্যাগিং হয়ে যাবে, একটা ল্যাগ খেয়ে যাবে। তো পুরোটা মিলে যদি একজনের দায়িত্ব দিলাম, একটু পরে তো একটা ল্যাগ খায় পরে মানে নাই হয়ে যেত, ডিএনএ খুলে নাট বল্টু খুলে পড়ে যেত। এই জন্য ধাপে ধাপে ভাগ করে ভাগ করে ভাগ করে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে? তো যেখান থেকে শুরু হবে এটাকে বলবো অরিবিন্দু বা অরিজিন। তো এখান থেকে হইলো শুরু। এই যে অরিবিন্দু, আমি এবার বললাম যে এখান থেকে এই এই অরিবিন্দুটা অনেকগুলো হইতে পারে এটা ডিএনএতে। তো এইখান থেকে যখন অরিবিন্দু এখানে ইয়ে হবে, এইখানে রেপ্লিকেশন কমপ্লেক্স এসে যুক্ত হবে বা রেপ্লিসোম এসে যুক্ত হবে। রেপ্লিসোম, রেপ্লিসোম কি? অনেকগুলা এনজাইম, প্রোটিন একসাথে মিলে ডিএনএ তৈরি করতে হেল্প করে, এটাকে একসাথে রেপ্লিসোম বলে। ওয়ার্ডটা খেয়াল করো, রেপ্লিসোম। রেপ্লিসোম, রেপ্লিসোম হচ্ছে তারা যারা হচ্ছে রেপ্লিকেশনে হেল্প করে। ঠিক আছে? তো এর মধ্যে একটার নাম হচ্ছে হিলিকেজ, একটার নাম হচ্ছে হিলিকেজ, একটার নাম কি হেলিকেজ। তো হেলিকেজ এখানে আসবে, হেলিকেজ বা হিলিকেজ, হিলিকেজ এনজাইম এখানে আসবে। তো হেলিকেজের এনজাইমের কাজ হচ্ছে যেই দিকে আগাবে সেই দিকে ডিএনএ কাটতে কাটতে আগাবে, যেদিকে সে আগাবে সেখান থেকে ডিএনএ কাটতে 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 আগাবে। তো আমরা একটু 5 প্রাইম 3 প্রাইম চিহ্নিত করে দিই। এটা যদি 5 প্রাইম হয় এটা 3 প্রাইম, তাহলে এই পাশে এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটাকে একটু চিহ্নিত করে দিলাম, এটা লাগবে। তাহলে হেলিকেজ এনজাইম কাটতে 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 সামনে আগাবে। চলো আমরাও মুছতে 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 সামনে আগাই, আমরাও মুছতে 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 সামনে আগাই। মুছো রে মুছো, জোরে জোরে মুছো, মুছো মুছো মুছো। তারপর তো এইটুক মুছতে পারছে, এইটুক কাটতে পারছে। দেখো চিত্র কিন্তু আগেই আঁকায়ও না, আমি যেটা শেষ করি ওটা আঁকেও। আমার সাথে কেউ চিত্র আঁকাবো না, পারবো না আমার সাথে চিত্র আঁকায়। আমি আগে আঁকাইনি, তারপর তোমার চিত্র আঁকাও। ঠিক আছে? তো এরপরে এই মুছতে মুছতে কাটতে 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 সামনে আগাইছে এবং এই একটা অবস্থা তৈরি হয়েছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। মুছতে মুছতে কাটতে কাটতে সামনে আগাইছে। আরে বাবা রে, এটা তো আমার স্মার্ট বোর্ড না, হাতের আঙ্গুল দিয়ে মোছা শুরু করে দিয়েছি। এই এবং নাইট্রোজেনের ক্ষারকগুলো একটু আঁকাই দিই। নাইট্রোজেনের ক্ষারকগুলো এরকম কেটে কেটে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা দিলাম। 20টাই দিয়ে দিলাম, 20টা তো আসলে দেওয়া উচিত হয় না, যাক ব্যাপার না, এত গুনতে যাবে না কেউ। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। এই তাহলে হিলিকেজ এনজাইম কাটতে কাটতে সামনে আগাইছে এবং মধ্যে দিয়ে যেটা হয়েছে মাঝখানে হাইড্রোজেন বন্ধনগুলো কাইটা 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 গেছে, মাঝখানে হাইড্রোজেন বন্ধনগুলো কাটতে কাটতে সামনে আগাইছে। তাহলে হোয়ার ইজ দ্য হিলিকেজ এনজাইম? হেয়ার ইজ দ্য হিলিকেজ এনজাইম। সে এখনো সামনে আগায় আগায় যাচ্ছে, মানে সে আকাশে বাতাসে চল সাথী কেটে যায় চল ডানা মেলে রে বলতে 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 কাটতে কাটতে সামনে আগাচ্ছে হেলিকেজ। তাহলে এই হেলিকেজটাকে আমরা এইদিকে না রেখা, হেলিকেজটাকে এদিকে না রেখে হেলিকেজটাকে আমরা এখানে দিয়ে দিই, দ্যাটস ফাইন। ও এটা তো সুন্দর। আমার স্মার্ট বোর্ডে আবার এরকম করা যায় না, আমার স্মার্ট বোর্ডে এরকম কাটতে অনেক সময় লাগে। আচ্ছা, তাহলে একটা রেপ্লিকেশন কমপ্লেক্স পাই গেলাম। এখন কথা হচ্ছে এরা তো এখন মনে মনে ভাবতে পারে যে কাটতে কাটতে সামনে আগাবো, তো মাঝখানে একটু মানে মানে আবার যুক্ত হয়ে যায়, মানে এদের মাঝখানে বন্ধন এত টাইট, এক মিনিট, এদের মাঝখানে বন্ধন এত ভালো যে কাটতে কাটতে সামনে আগাচ্ছে। এখন তুমি কাটতে কাটতে সামনে আগাবা, একটা মিনিট বাবা দাঁড়াও, কি রে ভাই, কিছুই তো দেখি না।
ফেলুম না। আচ্ছা দেখো, তো এখন এরা তো আবার কি হইতে পারে, তুমি এইমাত্র পাক খুলছো, এরা আবার পেঁচায় যেতে পারে না, মাত্র খুলছো। এখন এরা যদি আবার পেঁচায় যায়, এখন তুমি কি করবা? কেবলমাত্র তুমি পাক খুলছো, এখন তুমি এরা আবার আবার আটকায় দেওয়ার চেষ্টা করতেছে, এখন তুমি কি করবা বলো? এখন তুমি কাকে দিয়ে তুমি এই এই কাজটা আটকাইতে পারবা, যাতে করে এরা আবার নিজেদের মধ্যে পাক না খায়া যায়, বলো? এরা যদি নিজেদের মধ্যে পাক না খাইতে পারে, এক্ষেত্রে তুমি এখন কাকে আনবা? স্যারকে দিয়া? হ্যাঁ, আমি কি এই পাক আটকাবো? এখন বলছে যে স্যারকে দিয়ে এই পাক আমি খুলবো, তা আমি কেমনে পাক খুলবো বলো? বলো দেখি, কোন এনজাইম আনবো দেখি, বলো কোন এনজাইম? দুটো এনজাইম আছে, একটা এনজাইম হচ্ছে টোপো আইসোমারেজ বা গাইরেস, আর একটা আছে এসএসবিপি। কোনটা দিয়ে কাজ হবে? একজন যে পুনরায় পাক খাইতে বাধা দিবে, পুনরায় পাক খাইতে বাধা দিবে, আরেকজন দুটো হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাঝখানে। দেখো এখানে দুটো ঘটনা ঘটবে। নাম্বার ওয়ান, যে আমার এখানে নতুন করে হাইড্রোজেন বন্ধন দূরে চলে গেছে, ফাইন, তারপর আমি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দিব না, এটা একটা কাজ। তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরিতে বাধা, এটা একজন দিবে। আরেকজন আসবে যে হচ্ছে এই যে নিজেরা আবার পাক খাইয়া যাবে, আবার পাক খাইয়া যাবে, এটাতে বাধা দিবে, এটা আরেকজন যে আবার পাক খাইতে বাধা দিবে। আরেকজন আসবে যে কি করবে, পাক খাইতে বাধা দিবে। তাহলে পুনরায় পুনরায় পেঁচিয়ে যেতে বাধা দেয়। এগুলো সবই কিন্তু রেপ্লিসম, সবই কিন্তু রেপ্লিসম। বলো, আরেকটা কথা বলে রাখি, গাইরেস আদি কোষে কাজ করে, এখানে টোপো আইসোমারেজ নামে একটা এনজাইম হবে। বলো কোনটা কি করে? এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফিউশন হয়, ঠিক আছে? আচ্ছা এখন বলো, হাইড্রোজেন বন্ধন তৈরিতে, আচ্ছা বাধা বাধা দেওয়ার কাজটা আগে বলি। পুনরায় বাধা দেয় কে? পুনরায় যাতে পাক না খাওয়া যায়, পুনরায় যাতে পাক যেতে না খেয়ে যায়, এই কাজে কে বাধা দিবে? বই দেখে বলো দরকার হলে, বাট এটা কনসেপ্টটা ক্লিয়ার করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে, এবং এই জায়গাটা তোমরা সব থেকে ভুল করো। কোনটা? দুইটার মধ্যে যাতে করে আবার পাক না খায়, আগে তুমি পাক খাওয়া আটকাও, তারপর হাইড্রোজেন বন্ধন আটকাবা। তো এই কাজটা করার জন্য এটা দুটো নাম। আদি কোষের বেলায় কি? গাইরেস। আর প্রকৃত কোষের বেলায় ট্রোপো আইসোমারেস। কোনটা? ট্রোপো আইসোমারেস। তাহলে পুনরায় পাক খেতে বাধা দিবে ট্রোপো আইসোমারেস, ট্রোপো আইসোমারেস এ এনজাইম, এদেরকে পুনরায় পাক খেতে বাধা দিবে, পুনরায় যাতে পাক যেতে খেতে না যায়, দুই দিকে যে দুইটা আলাদা হয়ে থাকে। এখন বলো, দূরত্ব আছে, তবুও তাদেরকে কাছে টানবে, এদের মধ্যে এত ভালোবাসা, ঠিক আছে? সবুজ আর মিথিলা দুই দেশে, বা তাদের মধ্যে উইদাউট এনি ফোন, উইদাউট এনিথিং, তাদের মধ্যে কানেকশন, ঠিক আছে? সবুজরা মারলে মিথিলা ব্যথা পায়, মিথিলারা মারলে সবুজ ব্যথা পায়, এই জন্যই সবুজ সাথী নামের এক সিনেমা ছিল এরকম। তো এই হাইড্রোজেন বন্ধন মাঝখানে কাটার জন্য আহমেদ শরীফ আসছে, তো এটা কে করবে? কোন আহমেদ শরীফ এসে মাঝখানে এই হাইড্রোজেন বন্ধন কাটবে? নতুন করে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে না পারে, জীবনে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দিব না। কে সেটা? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি, 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 সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে? এসএসবিপি, এসএসবিপি কি করে? এসএসবিপি পুনরায় এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে বাধা দেয়। আচ্ছা আমার একটা ফোন আসছে, একটু রিসিভ করতে হবে।
এই ফাঁকে একটু পানি টেনে খাইয়ে নিলাম, বুঝছো? তাহলে যেখানে ছিলাম যে হিলিকেজ এনজাইম, হেলিকেজ হোয়াট এভার ইউ সে, এই হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধুগুলো কাটতে কাটতে সামনে আগাইলো, পাক খাইতে বাধা দিল হচ্ছে ট্রোপোআইসোমারেজ এসএসবিপি, হাইড্রোজেন বন্ধন তৈরি করতে বাধা দিল। এই পর্যন্ত কাজ হয়েছে। এবার খুবই গুরুত্বপূর্ণ কথা, এবারে কথাগুলো খুবই ঠান্ডা মাথায় রাখতে হবে। এটাকে আমরা বলতেছি 5', এখানে আবার একটু লিখি আমি, এটা 5', এটা 3', তাহলে এইটা 3' অংশ, এটা 5' অংশ। এটা খুবই ঠান্ডা মাথায় এখন শুনতে হবে এখন কথাগুলো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নতুন ডিএনএ তৈরি হবে, নতুন ডিএনএ 5' থেকে 3' তৈরি হবে। নতুন আমি এই রেপ্লিকেশন পড়াবো, রেপ্লিকেশন পড়ানোর পর একটু ট্রান্সক্রিপশন একটু দেখাবো, তারপর ছুটি দিয়ে দিব, টেনশনের কিছু নেই, বেশিক্ষণ নিব না ক্লাস। এই দুটো গুরুত্বপূর্ণ টপিক পড়া হলে পরেগুলো বেশি সময় লাগে না। তাহলে 5' থেকে 3'-এর দিকেই কিন্তু নতুন সুতা তৈরি হবে। নতুন সূত্রক 5' to 3'-এর দিকে তৈরি হবে। আবার বলতেছি নতুন সূত্রক 5' to 3'-এর দিকে তৈরি হবে। তাহলে এইখান থেকে আমরা শুরু করি। ঠিক এইখানে আরএনএ প্রাইমার তৈরি হবে একটা, এইখানে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে, এখানে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে। এটার নাম কি? প্রাইমার। এর নাম কি? প্রাইমার। এবং এটা আরএনএ প্রাইমার, এবং এটা তৈরি করবে প্রাইমেস এনজাইম। কোন এনজাইম? প্রাইমেস এনজাইম। সে আরএনএ প্রাইমার তৈরি করবে, আরএনএ প্রাইমার তৈরি করবে। এর নাম আরএনএ প্রাইমার, তার মানে কি? সে আরএনএ দিয়ে তৈরি। তো ডিএনএর মধ্যে আরএনএ কেন আসতেছি পরে, এটা আরএনএ প্রাইমার। তেমনি এই জিনিসটা এখানেও হবে। আমি 3টা নিউক্লিওটাইড দিয়ে দিলাম, বাট এটা আসলে 10 থেকে 15টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। এটা 10 থেকে 15টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। আমি আপাতত 3টা দিলাম, কারণ জায়গা যেহেতু কম আমার এখানে। তাহলে এটা আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পরে এবার আসবে যে এনজাইমটা রেপ্লিকেশন কমপ্লেক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম, ডিএনএ পলিমারেজ। রেপ্লিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 নামের একটা এনজাইম আসবে, যে ডিএনএ পলিমারেজ 3 কি করবে? এই ডিএনএ পলিমারেজ 3 এনজাইম 5' থেকে 3'-এর দিকে নিউক্লিওটাইড তৈরি করতে 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 সামনে আগাবে। 5' থেকে 3'-এর দিকে নিউক্লিওটাইড তৈরি করতে 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 সামনে আগাবে। কোন দিকে? 5 থেকে 3-এর দিকে। কোন দিকে? 5' থেকে 3'-এর দিকে। 5' থেকে 3'-এর দিকে। এটা কেন 5', এটা কেন 3'? খেয়াল করো, এটা আগে সুতা, এখানে নতুন সুতা তৈরি হচ্ছে। আগে সুতার এটা 3, ওইটা 5, তাহলে নতুন সুতার এটা 5, এটা 3, বেসিক কমন সেন্স। এবং সুতা 5 থেকে 3-এর দিকেই তৈরি হবে, ঠিক আছে? সুতা 5 থেকে 3-এর দিকেই তৈরি হবে, বেসিক কমন সেন্স। তাহলে 5 থেকে 3-এর দিকে সুতা তৈরি হইলো। এই জিনিসটা এইদিকেও ঘটবে। এইদিকে ঘটার সময় কিরা ঘটবে? একটু দূর আগাবে, এগিয়ে থেমে যাবে, একটু দূর আগাবে, এগিয়ে থেমে যাবে। তাহলে একটা সুতা নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে আগাবে, এই সুতার নাম হবে লিডিং সুতা। এই সুতার নাম হবে লিডিং সূত্রক। এই সুতা নিরবিচ্ছিন্নভাবে একটানা আগাইতে থাকবে, কোনো থামাথামি নেই। সে একটানা আগানোর সময় এত বেশি শক্তি, এত বেশি এটিপি কনজিউম করে ফেলবে, তার একটানা আগানোর এবং শক্তি খরচ করার কারণে এই সূত্রকটা কিছুক্ষণ পর পর থেমে যাবে, কিছুক্ষণ পর পর থেমে যাবে। যখনই থেমে যাবে তখন তাকে আবার তাকে আরএনএ প্রাইমার তৈরি করতে হবে, আবার তাকে আরএনএ প্রাইমার তৈরি করতে হবে, আবার তাকে একটা আরএনএ প্রাইমার তৈরি করতে হবে, এবং আবার আরএনএ প্রাইমার তৈরি করার পর আবার তাকে সামনে আগাইতে হবে, এবং আবার সামনে আগাবে, আবার সে থেমে যাবে। এই জন্য তার নাম ল্যাগিং সূতক। ল্যাগ করবে বারবার। আমরা গেম খেলার সময় বলি না, গেমে ল্যাগ করছে, ল্যাগ করা মানে কি আটকায় দেওয়া, নেটওয়ার্কে ল্যাগ করে না, ল্যাগ। এই জন্য তার নাম ল্যাগিং সূত্রক, আটকায় গেল। আবার আরএনএ প্রাইমার তৈরি করবে, আবার একটা আরএনএ প্রাইমার তৈরি করবে, আমি অল্প করে দিলাম, আবার সামনে আগাবে, আগাইতে আগাইতে আবার থেমে যাবে,
এইভাবে ল্যাগ খাইতে 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 সে সামনে আগাবে। কাজ ডিএনএ পলিমারেজ 3 করতেছে। তো ডিএনএ পলিমারেজ 3 কে আঁকানোর জন্য আমরা এই সাইন ব্যবহার করি। এই সাইন দিয়ে আমরা ডিএনএ পলিমারেজ 3 কে বুঝাইলাম। এই সাইন দিয়ে আমরা ডিএনএ পলিমারেজ 3 কে বুঝাইলাম। এই সাইন দিয়ে আমরা ডিএনএ পলিমারেজ 3 কে বুঝাইলাম। ডিএনএ পলিমারেজ 3 ডিপি3 ডিএনএ পলিমারেজ 3 বুঝাইলাম। হইল। তাহলে একটা লিডিং সূত্রক তৈরি হইল, আরেকটা হইল ল্যাগিং সূত্রক। আরেকটা হইল ল্যাগিং সূত্রক। এই সূত্রক বারবার থেমে থেমে গেছে, এই জন্য এটা হচ্ছে ল্যাগিং সূত্রক। একটা লিডিং সূত্রক, একটা ল্যাগিং সূত্রক। ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে আগাইলো। সরি 5 থেকে 3 আগাইলো। এবার আমরা জানি ডিএনএ এর মধ্যে আরএনএ থাকতে পারে না। এই যে আরএনএ আছে প্রাইমার, এই যে পিংগুলো আরএনএ, এই আরএনএ থাকতে পারে না। এই জন্য আরেকটা এনজাইম আসবে যেটার নাম হবে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1। আরেকটা আসবে কি ডিএনএ পলিমারেজ 1। এই ডিএনএ পলিমারেজ 1 কি করবে? ডিএনএ পলিমারেজ 1 এসে এই সকল আরএনএ প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করবে। 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 ঠিক আছে? এবং এটাও করবে। এটাকে আমি সরাইলাম না, এটাকে আমি রাখলাম। কেন রাখলাম? এককালে যে প্রাইমার ছিল এটা বোঝানোর জন্য এটাকে আমি রেখে দিলাম। চিত্র আঁকানোর সময় ভেবে আঁকাইতো, এককালে আরএনএ প্রাইমার ছিল এটা আঁকানোর জন্য। তাহলে ডিএনএ পলিমারেজ 1 এসে কি করলো? ডিএনএর মধ্যে কোনো আরএনএ থাকতে পারে, এজন্য আরএনএ গুলাকে সরাই দিল। তাহলে এখন দেখো এখানে যা আছে সবই কিন্তু ডিএনএ। কিন্তু ভাইয়া এরা তো খন্ড খন্ড হয়ে আছে। দেখো এটা খন্ড খন্ড হয়ে আছে না? লিডিং সূত্রকটা না হয় এক টানে আছে, মানলাম। ল্যাগিং সূত্রকটা মাঝে 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 খন্ড খন্ড হয়ে আছে না? দেখো এটা একটা খন্ড, এটা একটা খন্ড, এটা একটা খন্ড, এটা একটা খন্ড, এটা একটা খন্ড আছে না? এই খন্ডগুলাকে বলা হয় ওকাজাকি খন্ড। এই খন্ডগুলাকে বলা হয় ওকাজাকি খন্ড। এই খন্ডগুলাকে কি বলা হয়? ওকাজাকি খন্ড। ওকাজাকি খন্ড। এই ওকাজাকি বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। ওকাজাকি খন্ডগুলাকে যুক্ত করে দেওয়ার জন্য সর্বশেষ যে এনজাইম তার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ বা শুধু লাইগেজ এনজাইম। লাইগেজের কাজই হচ্ছে লাগানো বা যুক্ত করা। তো ওকাজাকি খন্ডগুলাকে যুক্ত করে দিবে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম এসে ওকাজাকি খন্ডগুলাকে যুক্ত করে দিবে। লাইগেজ এসে ওকাজাকি খন্ডগুলাকে যুক্ত করে দিবে। লাইগেজ এসে ওকাজাকি খন্ডগুলাকে যুক্ত করে দিবে। ওকাজাকি খন্ডগুলাকে যুক্ত করে দিবে লাইগেজ। তো এইখানে তুমি একটু লাইগেজ আঁকাই দিও। লাইগেজ এসে ওকাজাকি খন্ডগুলোকে যুক্ত করে দিয়েছে। এন্ড নাও এই যে ফিগারটা তৈরি হইলো, এই যে ফিগারটা যে মাঝখানে তৈরি হইলো, এইটাই তোমার পরীক্ষার খাতায় আঁকাবা। খেয়াল করো, নিচে একটা নতুন ডিএনএ তৈরি হয়ে গেছে, উপরে নতুন ডিএনএ তৈরি হয়ে গেছে। এটা আগাইতে থাকবে আগাইতে থাকবে আগাইতে থাকবে। খাল একটা জায়গায় মিলবে, দুই খাল একসাথে মিলে, মানে দুইটা একসাথে মিলে যাবে, মিলে দুইটা সূত্রক পুরোপুরি আলাদা হয়ে যাবে। এবং যখন দুইটা সূত্রক পুরোপুরি আলাদা হয়ে যাবে, মানে দুইটা সূত্রক পুরোপুরি মিশে যাবে, তখন দেখো এখানে একটা নতুন ডিএনএ, এখানে নতুন ডিএনএ তৈরি হয়ে যাবে। এবার এটা হয়ে যাওয়ার পরে রেপ্লিকোসোম যেগুলো ছিল বা রেপ্লিকেশন কমপ্লেক্স যেগুলো ছিল, রেপ্লিকোসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স যেগুলো ছিল সেগুলো আলাদা হয়ে যাবে, সেগুলো পৃথক হয়ে চলে যাবে, সেগুলো আর থাকবে না একসাথে, সেগুলো যে যার মতো চলে যাবে। অর্থাৎ হেলিকেজ, এসএসবিপি, ট্রোপোআইসোমারেজ এরা ডিএনএ থেকে আলাদা হয়ে যাবে, দুটো সূত্র পৃথক হয়ে যাবে, এভাবে নতুন দুটো ডিএনএ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি পুরো জিনিসটা এখন সিরিয়ালি বলি, তোমার পরীক্ষার খাতায় কীভাবে লিখবা। পরীক্ষার খাতায় এভাবে লিখবা, ডিএনএ যে জায়গা থেকে কপি হওয়া শুরু করে, দেখো কেমনে লিখবা। ডিএনএ যে জায়গা থেকে কপি হওয়া শুরু করে সেই জায়গাটাকে বলা হয় অরিবিন্দু। অরিবিন্দুতে রেপ্লিকেশন কমপ্লেক্স এসে যুক্ত হয় এবং হেলিকেজ এনজাইম
500 থেকে 5000 বেস পেয়ার খুলতে খুলতে সামনে অগ্রসর হয়। বেস পেয়ার মানে হাইড্রোজেন বন্ধন কাটতে কাটতে সামনে অগ্রসর হয়। খুলে যাওয়া পাক যাতে আবার পুরোনায় না লাগে এই জন্যে ট্রোপোআইসোমারেজ এনজাইম এসে ডিএনএ সূত্রক দুটিকে পাক খেতে বাধা দেয়। আলাদা হওয়া ডিএনএ সূত্রক দুটি যাতে পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি করতে না পারে এই জন্য এসএসবিপি এসে বাধা দেয় বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে বাধা দেয়। উভয় ডিএনএর উভয় বিপরীত প্রান্তে প্রাইমেজ এনজাইম এসে আরএনএ প্রাইমার বা আরএনএ অণু তৈরি করে এবং রেপ্লিকেশন শুরু করে। প্রাইমার ধরে 5 থেকে 3 প্রাইমের দিকে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করতে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হওয়ার সময় একটি সূত্রক নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হতে থাকে যাকে বলা হয় লিডিং সূত্রক, আরেকটি সূত্রক কিছুক্ষণ পর পর থেমে যায় যাকে বলা হয় ল্যাগিং সূত্রক। লিডিং যেহেতু ডিএনএর মধ্যে কোনো আরএনএ অণু থাকতে পারে না এই জন্য আরএনএ প্রাইমারগুলোকে সরিয়ে দেওয়ার জন্য আসে ডিএনএ পলিমারেজ 1 যা আরএনএ প্রাইমারগুলোকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে। এই অবস্থায় ল্যাগিং সূত্রকটি বেশ কয়েকটা খণ্ডকে ভাগ হয় যেগুলোকে বলে ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করার জন্য আসে লাইগেজ এনজাইম এবং দুটি সূত্রক পুরোপুরি তৈরি হয়ে যায়। এভাবে ডিএনএ দুটো সূত্রক তৈরি হয়। ডিএনএ দুটো সূত্রক তৈরি হওয়ার পরে সবগুলো সূত্রক যখন রেপ্লিকেশন সম্পন্ন করে, সবগুলো অরিবিন্দুতে যখন রেপ্লিকেশন সম্পন্ন করে তখন দুটো ডিএনএ তৈরি হয় এবং এই অবস্থায় রেপ্লিকেশন কমপ্লেক্সগুলো আলাদা হয়ে যায় এবং দুটো ডিএনএ মুক্ত হয়ে যায়। এই নতুন ডিএনএতে একটি সূত্রক পূর্ববর্তী ডিএনএ থেকে প্রাপ্ত এবং আরেকটি সূত্রক নতুন করে তৈরি হয়েছে। আবার দেখো, একটি সূত্রক আগের ডিএনএ থেকে প্রাপ্ত, আরেকটি সূত্রক নতুন করে তৈরি হয়েছে। যেহেতু এই নতুন ডিএনএতে পূর্ববর্তী ডিএনএ অর্ধেকটা সূত্রক বিদ্যমান এই জন্য এই পদ্ধতিকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ মেথড বলা হয়। এটি হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি অর্ধ রক্ষণশীল পদ্ধতি। এটাকে কেন অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলা হচ্ছে? কারণ এই পদ্ধতিতে নতুন সৃষ্ট ডিএনএর মধ্যে পূর্বের অর্ধেকটা ডিএনএ আছে আর নতুন করে আরেকটা তৈরি হয়েছে। এটা হচ্ছে অর্ধ রক্ষণশীল পদ্ধতি। পারবা লিখতে? আমি আবার লাস্ট টাইম বলি পয়েন্ট বাই পয়েন্ট। নাম্বার 1 লিখবা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য অরিবিন্দু প্রয়োজন। একটি ডিএনএ বহুত জায়গায় অরিবিন্দু তৈরি হয়, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে লিখবা অরিবিন্দুতে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম এসে যুক্ত হয়। 3 নম্বর পয়েন্টে লিখবা হেলিকেজ এনজাইম ডিএনএ হাইড্রোজেন বন্ধনগুলো কাটতে কাটতে সামনের দিকে অগ্রসর হয় এবং পাক খুলতে থাকে। 4 নম্বর পয়েন্টে লিখবা ট্রোপোআইসোমারেজ এনজাইম পুনরায় পাক খেতে বাধা দেয়। 5 নম্বর পয়েন্টে লিখবা পুনরায় যাতে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে না পারে এজন্য বাধা দেয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এনজাইম। 6 নম্বর পয়েন্টে লিখবা উভয় বিপরীত প্রান্তে প্রাইমেজ এনজাইম এসে আরএনএ প্রাইমার তৈরি করে। 7 নম্বর পয়েন্টে লিখবা আরএনএ প্রাইমার থেকে রেপ্লিকেশন শুরু হয়, ডিএনএ পলিমারেজ 3 এসে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 5 থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হয়। 8 নম্বর পয়েন্টে লিখবা এই চলনে একটি সূত্রক নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হতে থাকে যাকে বলে লিডিং সূত্রক, আর একটি সূত্রক থেমে থেমে যায় তাকে বলে ল্যাগিং সূত্রক। 9 নম্বর পয়েন্টে লিখবা যেহেতু ডিএনএতে কোনো আরএনএ থাকতে পারে না এই জন্য ডিএনএ পলিমারেজ 1 এসে আরএনএ প্রাইমারগুলোকে সরিয়ে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে। 10 নম্বর পয়েন্টে লিখবা ওকাজাকি খণ্ড, এই অবস্থায় ল্যাগিং সূত্রকটি বেশ কয়েকটি খণ্ডকে ভাগ হয়, এগুলোকে বলে ওকাজাকি খণ্ড। 11 নম্বর পয়েন্টে লিখবা ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করে দেওয়ার জন্য আসে লাইগেজ এনজাইম এবং ডিএনএ যুক্ত হয়ে যায়। 12 নম্বর পয়েন্টে লিখবা এভাবে সবগুলো অরিবিন্দুতে রেপ্লিকেশন সম্পন্ন হলে দুটো ডিএনএ একত্র হয়ে যায়, মানে ডিএনএ সব পুরো সূত্রকটি একত্র হয়ে যায়। ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হলে রেপ্লিসোমগুলো সরে যায় এবং দুটি ডিএনএ আদায় হয়ে যায়। লাস্ট পয়েন্টে লিখবা নতুন প্রাপ্ত ডিএনএর অর্ধেক ডিএনএ পূর্ববর্তী ডিএনএ থেকে প্রাপ্ত যাকে এটাকে অর্ধ সংকোষের পদ্ধতি বলা হয়। এই 14টা পয়েন্টটা তুমি শেষ করবা এই চিত্র দিয়ে, ঠিক আছে? এবং পয়েন্ট তুমি নিজের ভাষায় লিখবা, তুমি যা আঁকাইছো এটা নিজের ভাষায় লিখবা। আর পরীক্ষা খাতে এই চিত্র আঁকাবা। দেখছো আমি এই জন্য প্রথমে তোমাকে চিত্র আঁকাইতে না করছিলাম, পরীক্ষা খাতে এই চিত্র আঁকাইতে হবে। এমন চিত্র আঁকাইতে হবে যেখানে হেলিকেজ থাকে, এমন চিত্র আঁকাইতে হবে যেখানে সবগুলো এনজাইম থাকে, এবং এমন চিত্র আঁকাইতে হবে যেখানে একটা হলেও প্রাইমার থাকে। এখন তুমি যে প্রাইমার তৈরি করছো, প্রাইমার কিন্তু আসলে লাস্টে থাকা উচিত না। প্রাইমার তো ডিএনএ পলিমারেজ 1 এসে আমি সরাই দিছি, বাট তারপর তুমি চিত্রে একটা প্রাইমার রাখবা,
তুমি প্রাইমার জিনিসটাকে যে বুঝছো এটা দেওয়ার জন্য চিত্রের মধ্যে একটা প্রাইমার তুমি জোর করে হলেও রাখবা। ক্লিয়ার? এবং পয়েন্ট করে করে লিখবা, তোমার মার্ক পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আর পরীক্ষার খাতায় তুমি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবা, কারণ যেহেতু কালার পেন ইউজ করার ট্রেন্ড এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে আসে নাই। এখন দেখো, তুমি ডিএনএ থেকে ডিএনএ তৈরি করছো, যেখানে একটা অ্যাডেনিন অপোজিটে একটা থায়ামিন এসে যুক্ত হয়, একটা গুয়ানিন অপোজিটে সাইটোসিন এসে যুক্ত হয়, বা থায়ামিনের অপোজিটে ডাবল বন্ধন দিয়ে অ্যাডেনিন যুক্ত হয়, সাইটোসিনের অপোজিটে ট্রিপল বন্ধন দিয়ে গুয়ানিনে যুক্ত হয়, রাইট? এই কাজটার মধ্যে মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যায়, মাঝে মাঝে এখানে মিস্টেক হয়ে যায়। তো যখন এখানে মিস্টেক হয় তখন ব্যাপারটা এরকম হয় যে অ্যাডেনিনের সাথে একটা গুয়ানিন এসে যুক্ত হয়ে যেতে পারে, বা সাইটোসিনের সাথে একটা থায়ামিন এসে যুক্ত হয়ে যেতে পারে, এরকম মিস্টেক হয়ে যেতে পারে, বা গুয়ানিনের সাথে এসে একটা থায়ামিন যুক্ত হয়ে যেতে পারে, বা বা অ্যাডেনিনের সাথে এসে জোরপূর্বক একটা সাইটোসিনে যুক্ত হয়ে যেতে পারে। এরকম মিস্টেক হইতেই পারে। প্রতি 1000টা জিনে, প্রতি 1000টি জিনে অন্তত একবার এমন মিসম্যাচ হয়। প্রতি 1000 জিনে একবার, অন্তত একবার এরকম মিসম্যাচ হয়। এটাকে মিসম্যাচ বলে, এটাকে মিসম্যাচ বলে, মানে মিলতে পারে নাই, ঠিক আছে? এরকম মিসম্যাচ হয়। তো এই মিসম্যাচের ফলে ঝামেলা হইতে পারে, এটা তো আসলে নির্দিষ্ট প্রসেসের মধ্যে পড়ে না। এই মিসম্যাচের ফলে মিউটেশন হতে পারে, যার ফলে ত্রুটিপূর্ণ ডিএনএ এমনকি মিউটেশন হয়। এমনকি মিউটেশন হতে পারে। এটাকে ঠিক করার জন্য এই মিসম্যাচ ঠিক করতে ডিএনএ এর আছে প্রুফ রিডিং ব্যবস্থা। এটা শুধুমাত্র ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার ক্ষেত্রে হয়, অন্য কোনো ক্ষেত্রে নাই। আছে প্রুফ রিডিং ব্যবস্থা, প্রুফ রিডিং ব্যবস্থা, যা ডিএনএ পলিমারেজ 3 নিজে করে থাকে। অর্থাৎ ডিএনএ পলিমারেজ 3 যখন নিউক্লিয়ারে যুক্ত করতে 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 সামনের দিকে যাচ্ছিল, বা যতই সে সামনের দিকে যাক না কেন, একটু সামনের দিকে যাওয়ার পর সে একবার পিছনের দিকে তাকায়, তাকায় চেক করে দেখে যে ইজ ইট এভরিথিং অলরাইট অর নট, সব কিছু ঠিকঠাক আছে নাকি, এখানে কোনো মিস্টেক আছে। যখনই সে দেখে কোনো মিস্টেক আছে, সে থেমে যায়, সে সামনের দিকে আগানো বন্ধ করে দেয়, সে আর সামনের দিকে আগায় না, সে থেমে যায়, সামনের দিকে অগ্রসর না হয়ে তখন ডিএনএ পলিমারেজ 2 এবং 1 কে সাথে নিয়ে ত্রুটি মেরামত করে। তাহলে সামনের দিকে তখন সে যাওয়া বন্ধ করে দেয়, সামনের দিকে যাওয়া বন্ধ করে সে ডিএনএ পলিমারেজ 2 এবং 1 কে সাথে নিয়ে সে পিছনের ভুলটাকে ঠিক করে, তারপর সে সামনে আগায়। তাহলে যদি প্রশ্ন আসে প্রুফ রিডিং কারা কারা করে, তাহলে কি উত্তর দিবা? প্রুফ রিডিং ডিএনএ পলিমারেজ 1, 2, 3 তিনজন মিলেই করে। এই প্রুফ রিডিং ব্যবস্থা সংকীর্ণ হলে মানে কি, না হয়ে গেলে কিছু রোগ হতে পারে, যেমন স্কিন ক্যান্সার, অতি বেগুনি রশ্মি, রেডিয়েশন,
এইগুলোর সংস্পর্শে আসলে এই প্রুফিডিং ব্যবস্থা তখন ঠিক মতো কাজ করে না, তখন স্কিন ক্যান্সার হয়। তারপরে জেরোডার্মা পিগমেন্টোসাম নামক স্কিন ডিজিজ তৈরি হয়। জেরোডার্মা পিগমেন্টোসাম নামক স্কিন ডিজিজ তৈরি হয়। জেরোডার্মা, ডার্মা মানে ত্বক, পিগমেন্টোসাম পিগমেন্টেশন হয়ে যায়, ত্বক নষ্ট হয়ে যায়। তারপর আর কি হইতে পারে? কোলন ক্যান্সার হইতে পারে ইত্যাদি ইত্যাদির ঝুঁকি হয়। রিসিভ করতো কে এটা শুনে বলে যে ভাই ক্লাস নিচ্ছে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলা হইতে পারে এর ক্ষেত্রে, ঠিক আছে? ঠিক আছে, এই প্রবলেমগুলো হইতে পারে যদি এই প্রুফিডিং ব্যবস্থাটা ঠিকঠাক না হয়। প্রুফিডিং ব্যবস্থা ঠিকঠাক না হলে এই অবস্থাটা হয়, বাট প্রুফিডিং ব্যবস্থাটা আমাদের থাকে, ঠিক আছে, আমাদের আছে। ওকে, প্রুফিডিং কমপ্লিট। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি এখান থেকে কি কি প্রশ্ন আসছিল, তাহলে আজকে শেষ করে দিব, আর আটকাবো না। বলছিলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে ফেলছি। এই দেখো 9 নম্বর প্রশ্নটা আবার খেয়াল করো। প্রশ্ন ছিল উদ্দীপকের এ অণু দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি। এ অণু দুটিতে পরিণত মানে এ অণু কেউ একটা থেকে দুইটা হয়, তাহলে ডিএনএ রেপ্লিকেশন পারবা এখন? পারবা। ডিএনএ থেকে আরএনএ, এটা আমরা এখনো পড়িনি। আরএনএ থেকে বি মানে প্রোটিন, এটা এখন আমরা পড়ি নেই। আচ্ছা, নিউক্লিয়াসে অনুলিপন ক্ষমতা সম্পন্ন ও রং ধারণকারী ক্ষুদ্রাঙ্গ বিদ্যমান। নিউক্লিয়াসের কথা বলতেছে, ক্ষুদ্রাঙ্গ, যেহেতু ক্ষুদ্রাঙ্গটি রং ধারণ ক্ষমতা করতে পারলেও একটি অরঞ্জিত অঞ্চল থাকে, তার মানে ক্রোমোজোমকে বোঝাইছে। ক্ষুদ্রাঙ্গতে এক সূত্রক ও দ্বিসূত্রক ধরনের নিউক্লিয়াস অ্যাসিড পাওয়া যায়, তার মানে এখানে ক্রোমোজোমকে বলছে। ক্রোমোজোম রং ধারণ করতে পারে, একটি অরঞ্জিত অঞ্চল পাওয়া যায়, অরঞ্জিত অংশ হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। দ্বিসূত্রক আর একসূত্রক হতে পারে। এখন দেখো প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের নির্দেশিত অরঞ্জিত অঞ্চলটির অবস্থান ভিত্তিতে ক্ষুদ্রাঙ্গটির শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। তাহলে ক্রোমোজোমের অরঞ্জিত অংশ কোনটা? ক্রোমোজোমের অরঞ্জিত অংশ হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের ভূমিকা অনুসারে ক্রোমোজোম কয়েক রকমের হতে পারে, 4 রকমের হতে পারে। আচ্ছা, ওটা দরকার নাই, ওটা আমরা যেহেতু এখনো পড়ি নেই। বৈশিষ্ট্য প্রকাশে উদ্দীপকে উল্লিখিত একসূত্রক নিউক্লিক অ্যাসিডের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে একসূত্রক নিউক্লিক অ্যাসিড মানে আয়নের গুরুত্ব। তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করতে আয়নের গুরুত্ব কি? এখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন উভয়ই ভূমিকা এখানে তুমি লিখে দিবা। আচ্ছা, জীবকোষে নিউক্লিয়াসে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দ্বিসূত্রক অণু বংশগতির বৈশিষ্ট্য ধারক বাহক মানে ডিএনএ। জীবকোষে নিউক্লিয়াসে আরো একটি একসূত্রক অণু আছে। উদ্দীপকে প্রথম অণুটির অনুলিপনে বিভিন্ন এনজাইমের কাজ লেখো। অর্থাৎ প্রথম সূত্রক বলতে কি ডিএনএ তৈরি করতে বিভিন্ন এনজাইমের কাজ, অর্থাৎ রেপ্লিসোমগুলোর কাজ এখানে চাইছে, যেগুলো আমি তোমাদের লিখছি, এই 5-7টা এনজাইম যেগুলো ছিল। উদ্দীপকে প্রথম অণু থেকে দ্বিতীয় অণু তৈরির প্রক্রিয়া ও দ্বিতীয় অণু থেকে জীবনের ভাষা তৈরির প্রক্রিয়ার নাম উল্লেখ করবো, এদের মধ্যে পার্থক্য লেখো। খেয়াল করো প্রশ্নটা একটু, এটা আমি এখনো পড়াই নেই। দ্বিতীয় অণু তৈরি প্রক্রিয়া মানে কি আরএনএ, তাহলে ডিএনএ থেকে আরএনএ মানে ট্রান্সক্রিপশন। তারপর বলছে দ্বিতীয় অণু থেকে জীবনের ভাষা হচ্ছে প্রোটিন, তাহলে আরএনএ থেকে প্রোটিন মানে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন তৈরির প্রক্রিয়ার নাম উল্লেখ পূর্বক তোমাকে নাম লিখতে হবে, তারপর তাদের পার্থক্য লিখতে হবে। তার মানে কি তোমাকে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের প্রসেস চাই নাই, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য চাইছে, যেগুলো এখনো পড়ি নাই আমরা। উদ্দীপকের এ অণুর শ্রেণীবিন্যাস বর্ণনা করো। এ অণুর শ্রেণীবিন্যাস মানে কি? মানে আরএনএ, আরএনএর 5টা টাইপ আছে, 5টা টাইপ এখানে লিখছে চাইছে, শেষ। এই তো এই ছিল হচ্ছে ডিএনএ থেকে মানে ডিএনএ সংক্রান্ত প্রশ্ন। তাহলে আমাদের আজকে এইটুকু পড়লাম, খালি আমরা মাত্র একটা অংশ পড়ছি। এটার উপর যদি এই চ্যাপ্টারের উপর 4টা ক্লাস, বা আমি 3টা ক্লাসে শেষ করব। তাহলে ডিএনএ আরএনএ এর গঠন আমরা দেখলাম, ডিএনএ রেপ্লিকেশন ও কৌশল এটা আমরা দেখলাম, এই দুটো অংশ আমরা দেখছি।
নেক্সট দিন আমরা ট্রান্সক্রিপশন থেকে এইটুকু শেষ করে ফেলবো, এইটুকু আমরা নেক্সট দিন শেষ করব, আর তারপরে আগের দিন এইটুকু, 3টা ক্লাসে শেষ করব, 4 ক্লাস নিব না আমি এটার মধ্যে, ঠিক আছে? ওকে, আরএনএ তো দেখাইলাম, আরএনএ পড়াইছি না আমি একটু আগে, পুরানো বলছে আরএনএ কি পড়াইছেন, আরএনএ তো দেখাই দিলাম, আরএনএ তো এই স্লাইডের এই প্র্যাকটিস শিটের মধ্যে আরএনএ আছে, আরএনএ থেকে তেমন পড়ার কিছু নাই, খালি একটা জিনিস তোমাদের নিজেদের পড়ে নিতে হবে, এটা আমি নেক্সট দিন দেখাইও দিব, সমস্যা নেই, বই দিয়ে, যে কোন আরএনএর পার্সেন্টেজ কত, কোন আরএনএর কাজ কত পড়াই দিছি, এম আরএনএর কাজ কি, টি আরএনএর কাজ কি, জি আরএনএর কাজ কি, আর আরএনএর কাজ কি, মাইনর আরএনএর কাজ কি পড়াই দিছি, কোনটা গঠন কেমন তাও তোমরা জানো, খালি এক্সট্রাভাবে যেটা এমসিকিউর জন্য লাগবে সেটা হচ্ছে কোন আয়নের পার্সেন্টেজ কত, কোন আয়নে কত পার্সেন্ট থাকে। 1.5 ঘন্টা কইছিলাম, 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, আল্লাহ শেষ, আজকে আর বাড়াবো। এই যে 2টা টপিক পড়াইছি, এই যে জিনিস পড়াইছি, এখান থেকে ম্যাক্সিমাম সৃজনশীল পাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।